আসসালামু আলাইকুম বাচ্চারা। তোমরা তো এইচএসসি 25 প্রি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ শিখর সাথে। সো ভাইয়া দেখো, প্রি মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে বা মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে শিখতে তোমরা যারা ভরসা রেখেছো, আহ, আমরা কিন্তু দেখো, আমরা প্রত্যেকটা টপিক প্রত্যেকটা সাবজেক্ট যতটুকু সম্ভব ডিটেলসে পড়াচ্ছি তোমাদেরকে। ওকে, তো জাস্ট একটা এক্সাম্পল ধরো, ফর এক্সাম্পল এই যে রক্ত চ্যাপ্টারটা, অর্থাৎ জুলজি চ্যাপ্টার 4, এই চ্যাপ্টারটা কিন্তু আমরা চাইলে 2 ক্লাসে শেষ করে দিতে পারতাম। তো দেখা গেছে যে যখন পড়ালাম তোমাদের অনেকের অনেক প্রশ্ন আছে, হয়তো কারো একটু বেসিকে ঘাটতি ছিল যে আচ্ছা ভাইয়া আমরা হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণটা ঠিকঠাক মতো বুঝি নাই, বা আমরা হলো ব্যারো রিসেপ্টরটা ঠিকঠাক মতো বুঝি নাই। সো আমরা কিন্তু এমন করি নাই, বা আমি ওই যে ক্লাসটা নিছিলাম, সো এখানে কিন্তু এমন করি নাই যে আচ্ছা ঠিক আছে, একাডেমি অ্যাডমিশন ক্লাস টান দিয়ে শেষ করে দিই, যে আচ্ছা বুঝলে বুঝছে, না বুঝলে না বুঝছে। আমরা চাই তোমরা বেস্ট রেজাল্টটা করো, এই কারণে যতটুকুই সময় লাগুক না কেন। সো দেখা গেছে যে ওই দিন এই কারণে হৃদরোগের যে পার্টটা সেটা কমপ্লিট করতে পারি নাই, 2.5 ঘন্টা ক্লাস নেওয়ার পরেও হৃদরোগের পার্টটা আমরা কমপ্লিট করতে পারি নাই। সো দ্যাটস ওয়াই আজকে কিন্তু ওই হৃদরোগের পার্টটা আবার ডিটেইলসে, ফুল ডিটেইলসে বোঝানোর জন্যই কিন্তু এই যে এই ক্লাসটা নেওয়া, যে হ্যাঁ তোমাদের আগের দিনে যে অংশটুকু আমরা শেষ করতে পারি নাই। তো আশা করি তোমরা যারা 26 ব্যাচ দেখতেছো বা 26 ব্যাচ দেখবা, তারা আমাদের উপর ভরসা রাখতে পারো যে তোমাদের যতটুকু সর্বোচ্চটা দেওয়া সম্ভব আমরা আমাদের দিক থেকে তার একটুও কার্পণ্য করব না ইনশাল্লাহ। ওকে, সো তাহলে চলো পড়াতে যাওয়া যাক, পড়াটা শুরু করি। প্রথম কথা, হৃদরোগের বিভিন্ন অবস্থায় করণীয়, হৃদরোগ কি কি টাইপের হতে পারে এবং কি কি কারণে আমাদের বুকে ব্যথা হতে পারে, তাই না? হৃদরোগ হইছে মানেই কি ভাই? হৃদরোগ হইছে মানেই বুকে ব্যথা হয়ে যাবে, তাই না? বুকে ব্যথা, হার্টে জায়গায় আছে, হৃদরোগের যে কোনো একটা সিমটম হলো বুকে ব্যথা। আচ্ছা, তো তাহলে আমরা বুকে ব্যথার বিভিন্ন কারণ হতে পারে। তো দেখো তোমাদের বইতেই যে জিনিসটা দেওয়া আছে, যে বুকে ব্যথার হলো প্লুরেসি, নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম, এই কারণগুলো দেওয়া আছে। এখন আমি ব্যাখ্যা করি, সেদিন তোমাদের ওই আগের ক্লাসেও ব্যাখ্যা করছিলাম, বাট ওই তো একটু টানের উপরে ছিলাম, তো একটু সময় কম ছিল, এই কারণে ধরো ভালো মতন অত সময় নিতে পারি নাই। আচ্ছা, তো দেখো বুকের এরিয়াতে, আমাদের বুকের এরিয়াতে কি কি থাকে সেটা একটু চিন্তা করি, তাহলে আমাদের ব্যথার কারণগুলো আর হলো ওইভাবে মুখস্থ করা লাগবে না, আমরা কল্পনা করেই বুঝে ফেলতে পারবো। আচ্ছা, বাম ফুসফুসটা একটু ছোট থাকে, সো একটু চাপ খেয়ে যায়, এটা হলো আমরা এইভাবে দেখে নিই। এখন কথা হলো যে আমাদের বক্ষ এরিয়াতে, অর্থাৎ বুকের যে এরিয়াটা আছে, আমাদের ধরলাম এটা একটা মানুষের বুক। ওকে, এটা একটা মানুষের বুক। তো এই যে বুকের এরিয়াতে ফুসফুস থাকে, ওকে ভালো কথা, বুকের এরিয়াতে ফুসফুস থাকে, বুকের এরিয়াতে আমাদের হার্ট থাকে, ভালো কথা। আচ্ছা, আবার বুকের এরিয়াতে এই ফুসফুসের কিন্তু একটা পাতলা চাদর আছে, তাই না? আবরণ আছে, যেটাকে আমরা প্লুরা বলি। সো আমি জাস্ট আগে দেখাই নিচ্ছি যে আমাদের কি কি আছে, তারপরে দেখাবো এটা কি কি প্রবলেম হতে পারে। তার মানে এখানে প্লুরা বা আবরণটাও আছে। ওকে, ভালো কথা, প্লুরাটা আছে। আবার হার্টের আবরণ আছে, পেরিকার্ডিয়াম আছে। এখন আবার এর উপর দিয়ে কি আছে, আমাদের হাড্ডি আছে, তাই না? হাড্ডি আছে, তাই না? বুকের এই জায়গায় হাড্ডি আছে আমাদের। সো ধরো পরশুকা বলি, যেটাকে আমরা রিবস বলি, তাই না? 12 জোড়া পরশুকা আছে, ধরো আমি র্যান্ডম কয়েকটা আঁকাইলাম, 12 জোড়া, গুনে গুনে আঁকাই নাই, যে কয়টা খুশি আঁকাইলাম। ওকে, সো এখন কথা হলো দেখো প্রবলেম কোথায় কোথায় হতে পারে। প্রথম প্রবলেম, আসো একটা একটা করে আমরা প্রবলেম ধরি। প্রথম প্রবলেম হতে পারে তোমার এই যে প্লুরাতে। তার মানে ধরো তুমি যে প্লুরা, ফুসফুসের আবরণ, এই প্লুরাতে যদি কোনো ইনফেকশন হয়, তো কোনো কিছুর ইনফেকশন হলে সেটাকে আমরা আইটিস বলি, আইটিস বলি। তো এই কারণে বুকে ব্যথা হতে পারে, জ্বালা পোড়া করতে পারে, ঠিক আছে? তো তাহলে এটা প্লুরাইটিস বলে, বা শর্টে প্লুরিসিও বলে, ঠিক আছে? তাহলে এটাকে দুইভাবে বলে, রোগটাকে প্লিউরাইটিসও বলে, এটার কারণেও বুকে ব্যথা হয়, অথবা প্লিউরিসিও বলে, ঠিক আছে? যেটা নাকি তোমাদের বইয়ের প্রথমটাকে প্লিউরিসিও বলে। আবার দেখো তাহলে প্লুরার প্রবলেম গেল। আবার তোমার ফুসফুসের ডিরেক্ট ইনফেকশন হয়ে যেতে পারে, ধরো এই যে ফুসফুসে ইনফেকশন হয়ে গেছে। তো ফুসফুসে ইনফেকশন হলে, বা ফুসফুসের একটা কমন ইনফেকশন হলো নিউমোনিয়া। ওকে, তোমরা সবাই জানো ফুসফুসের একটা কমন ইনফেকশন হলো নিউমোনিয়া। সো তাহলে দেখো নিউমো মানে বাতাস বোঝায়, সো বাতাস কোথায় থাকে? ফুসফুসেই তো থাকে বেশিরভাগ। সো নিউমোনিয়া হতে পারে। আচ্ছা, এটা একটা গেল আমাদের। তারপরে আমরা দেখতে পারি যে আর কি আছে, ধরো হাতের লেখাটা চিকন করে নি। আবার তোমার এই যে পরশুকা গুলো আছে, তাই না? রিবস গুলো আছে, ধরো একজনের কোনো অ্যাক্সিডেন্টে রিবস ভেঙে গেছে, ঠিক আছে? তো বুকের হাড় যদি ভেঙে যায় ভাই, যে কোনো হাড় যদি ভেঙে যায়, তো ভাই হাড় ভেঙে গেলে তো ব্যথা হবেই।
তাহলে ধরলাম পরশুকার হাড় ভেঙে গেছে, সেই কারণেও বা পরশুকা ভেঙে গেছে, এইটার কারণেও ব্যথা হতে পারে। আবার আরেকটা কারণেও ব্যথা হতে পারে, এখানে তো মাংস আছে তাই না, বুকের মাংস আছে, বুকের মাংসতে ধরো কেউ ছুরি টুরি ঢুকাইয়া দিচ্ছে, তো ছুরি যদি ঢুকায় দেয় ব্যথা করবে না? তো মাংস হাড় যে কোনো একটা জায়গায় ব্যথা মানে ভেঙে গেলে বা ছিঁড়ে গেলে ব্যথা হতে পারে। আবার এইখানে কিন্তু নার্ভ আছে, ঠিক আছে, এই এই জায়গায় আমাদের সব জায়গায় তো আমাদের স্নায়ু থাকে তাই না, স্নায়ু না থাকলে তো দুনিয়া চলতো না তাই না, আমাদের দেহ চলতো না। তো সব জায়গায় স্নায়ু আছে, তাহলে স্নায়ুতেও কিন্তু চাপ পড়তে পারে। স্নায়ুতে যদি চাপ পড়ে তাহলেও কিন্তু ব্যথা হতে পারে। দেখো না, স্নায়ুতে চাপ পড়লে দেখবা যে হলো পা ঝিনঝিন করে, বা এই যে কনুয়ের এই জায়গায় হলো ধরো তোমার টোকা লাগলে হাত ঝিনঝিন করে উঠে, একটা ছোটখাটো ব্যথা করে উঠে। তো বুকের ভিতরেও তো স্নায়ু আছে, সেই স্নায়ু যদি কোনো কারণে চাপ পড়ে যায়, যে কোনো কারণ হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার ব্যথা হতে পারে। আচ্ছা, এতক্ষণ কি কি কারণ বলতেছি দেখো, প্লুরা বললাম, ফুসফুস বললাম, হাড় বললাম, মাংস বললাম, স্নায়ু বললাম। আবার হার্টের কথা কিন্তু বলি নাই, চ্যাপ্টার তো হার্ট নিয়ে, তাহলে হার্টের কথা তো বলতেই হবে। তাহলে দেখো, যে কোনো হৃদরোগের ক্ষেত্রেই বুকে ব্যথা একটা কমন সিমটম, যে কোনো হৃদরোগের ক্ষেত্রে। তো সেটা অ্যানজাইনা দিয়েই আমরা বলি যে আচ্ছা অ্যানজাইনা, এটা আমরা পড়বো সামনে। আবার হার্ট অ্যাটাক, অ্যানজাইনার পরে কিন্তু অ্যানজাইনা, তুমি যদি ধরো বুকে ব্যথা করতেছে অনেকদিন, ঠিক আছে, অনেকদিন ধরে বুকে ব্যথা করতেছে, তুমি পাত্তা দিলা না যে আচ্ছা কি আর হবে, এটা কিন্তু হার্ট অ্যাটাকের দিকে চলে যেতে পারে। ওকে, হার্ট অ্যাটাকের জন্য বুকে ব্যথা করতে পারে। সো দেখো, তাহলে কিন্তু আমরা বুকে ব্যথার যত কারণ আছে এই ছবির মধ্যে কিন্তু 100% কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো দেখো আর কি আছে বইতে, আমরা তাহলে খালি একটা বলি নাই, সেটা হলো পালমোনারি এম্বোলিজম, কস্টোকনড্রাইটিস, এই দুইটা জিনিস বলা হয় নাই। আচ্ছা, আর দুশ্চিন্তা, আতঙ্কগ্রস্ততা। তো দেখো দুশ্চিন্তা, দেখো ভয় পেলে বয়স্ক মানুষদের ক্ষেত্রে, যে মুভি টুভি সিনেমাতে দেখো না, যে হলো বুড়া একটা লোককে যে একটা খারাপ সংবাদ দিছে, ও বুকে একেবারে হাত দিয়ে আল্লাহ গো বলে একেবারে পুরা বুকে ব্যথা শুরু হয়ে গেছে। ওকে, সো ওই জিনিসটা কি হলো, ওই যে ওর হুট করে দুশ্চিন্তা মাথায় চলে আসছে, ও হুট করে ভয় পেয়ে গেছে তাই না। সো তাহলে ভয় পেলে ইমোশনাল কারণেও বুকে ব্যথা শুরু হতে পারে, ঠিক আছে, ইমোশনাল হয়ে গেছো তুমি, বুকে ব্যথা করবে দেখবা, ঠিক আছে। আবার পিত্তপাথড়ী, গল ব্লাডারে যদি স্টোন হয়, ঠিক আছে। তো এখন তোমাদের ছবি দিয়ে বুঝাই, আমাদের হলো ইয়েটা থাকে কোথায়, লিভার থাকে কোথায়, আমাদের লিভার থাকে ধরো, ধরো না, মানে আমাদের লিভার থাকে এই যে জাস্ট বুকের এই জায়গাটার নিচে। ওকে, তো দেখো বুকের একটু নিচে থাকে লিভার, আর লিভারের নিচে থাকে বা লিভারের এই সাথেই থাকে একজন বান্দা, সে হলো কি, ওর নাম কি, ওর নাম হলো পিত্তথলি, ঠিক আছে। এই যে ওর নাম হলো পিত্তথলি। তো এই যে এই পিত্তথলি, এই পিত্তথলিতে যদি তোমার পাথর হয়ে যায়, এই পিত্তথলিতে যদি পাথর হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেও ব্যথা হতে পারে। পাথর হলে ব্যথা করে, তো সেই ব্যথাটা বুক পর্যন্ত চলে আসতে পারে। তাহলে ধরতে পারো যে কাইন্ড অফ এইখানকার ব্যথা বুকে এসে সিমটম দেখাতে পারে, যে এইখানকার ব্যথা এই জায়গায় চলে আসতে পারে, কারণ ব্যথা মাঝে মাঝেই ছড়ায় যায়। দেখবে যে হাঁটুর ব্যথা কোমরে চলে আসতেছে, বা কোমরের ব্যথা পায়ে চলে যাচ্ছে, তো ব্যথা ছড়ায় যায়। তারপরে আরেকটা যেটা দেখলাম, পালমোনারি এম্বোলিজম। এই জিনিসটা একটু শর্টে বুঝাই দিই ভাই, পালমোনারি এম্বোলিজম কি। পালমোনারি শব্দটা দেখেই তোমরা যারা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করছো, তারা জানো যে পালমোনারি বলতেই আমি বুঝাচ্ছি ফুসফুস রিলেটেড কিছু একটা, পালমোনারি মানেই হলো ফুসফুস। ওকে, ফুসফুস। তো এখন এম্বোলিজম মানে কি ভাই, এম্বোলিজম মানে কোনো একটা জায়গায় রক্ত জমাট বাঁধছিল। তো ধরো এই একজন লোকের পা আঁকায়, ঠিক আছে, পা কোথায় আঁকায়, ধরো পা এখানে আঁকায়, ঠিক আছে, ধরলাম এটা এই একজন লোকের পা। ওকে, সো এই পায়ের মধ্যে রক্ত জমাট বাঁধছিল, ঠিক আছে, ধরলাম পায়ের মধ্যে একটা রক্ত জমাট বাঁধছিল। পায়ের ভিতর তো শিরা টিরা আছে, ধমনী টমনী আছে, তো এর মধ্যে এক জায়গায় রক্ত এরকম জমাট বেঁধে গেছিল। এই জমাট বাঁধা রক্ত পা থেকে ঘুরতে 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 যদি ফুসফুসে চলে আসে, দ্যাট মিনস পা থেকে ঘুরতে 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 ফুসফুসের ভিতরে ঢুকে গেছে, ঢুকে যেতে পারে ফুসফুসের ভিতরে রক্ত এরকম ঢুকে যেতে পারে, জমাট বাঁধা রক্ত। তো ফুসফুসের ভিতর জমাট বাঁধা রক্ত ঢুকে গেলে তখন হুট করে এই জায়গায় চিনচিন করে ব্যথা শুরু হয়ে যাবে। তখন এই ব্যথাটাই হলো কি পালমোনারি এম্বোলিজমের জন্য ব্যথা। তাহলে দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই ব্যাখ্যা করে দিছি। এইবার আরেকটা যেটা রোগ, এই লাস্ট এটা ব্যাখ্যা করলেই এখানে বুকে ব্যথার সবগুলো কারণ ডিটেইলসে বুঝে যাবা। একটা কারণও নাই যে এরপরে কেউ ধরলে তুমি পারবা না, ঠিক আছে। ইভেন মুখস্থও করা লাগতেছে না, তুমি এই ছবিটার কথা চিন্তা করবা, ঠিক আছে, মুখস্থও করা লাগবে না। ওকে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এটা মুখস্থ না করেই তুমি পারবা। এরপরে দেখো, এই যে পরশুকাগুলো দেখলাম, পরশুকাগুলো এর সামনে একটু তরুণাস্থি থাকে, সবুজ কালার দিয়ে দিয়ে বুঝাইতেছি তরুণাস্থি। ওকে, তাহলে বেগুনিগুলো হলো পরশুকা, পরশুকার সামনে তরুণাস্থি থাকে। ওকে, সো তরুণাস্থিকে আমরা কি বলি ইংলিশে জানো তোমরা, তরুণাস্থিকে আমরা ইংলিশে কি বলি? তরুণাস্থিকে আমরা ইংলিশে বলি
কনড্রা, কনড্রোন, ঠিক আছে, কনড্রোন বলি, ঠিক আছে, বা কন্ড্র, এটা দিয়ে আমরা তরুণাস্থি বোঝাই, ঠিক আছে। কন্ড্র এই শব্দটা দিলে বুঝবা তরুণাস্থি। ওকে, সো তাহলে পরশুকা কি দিয়ে বোঝায়? পরশুকা বোঝানোর জন্য একটা শব্দ ইউজ করে। পরশুকা বোঝানোর জন্য যে শব্দটা ইউজ করে সেটার নাম কষ্ট, কষ্ট। তাহলে তুমি দেখো, আর একটু আগে বুঝাইলাম আইটিস দিয়ে বুঝাই প্রদাহ, আইটিস মানে প্রদাহ। সো এখন তোমরা আমাকে বলো, একজন লোকের পরশুকার তরুণাস্থিতে প্রদাহ হয়েছে, একজন লোকের কোথায় প্রদাহ হয়েছে? পরশুকার তরুণাস্থিতে, নট কানের তরুণাস্থি, নট নাকের তরুণাস্থি, বুকের তরুণাস্থি, পরশুকার তরুণাস্থিতে কি হয়েছে? প্রদাহ হয়ে গেছে, একজনের এখানে প্রদাহ হয়ে গেছে। তাহলে তুমি আমাকে বুঝে বুঝে বলো, পরশুকার ইংলিশ কষ্ট, তরুণাস্থির ইংলিশ কন্ড্র, প্রদাহের ইংলিশ আইটিস। তাহলে এই লোকের যে রোগ হয়েছে বুকের তরুণাস্থিতে প্রদাহ, তাহলে সেই প্রদাহকে কি বলবা? কস্টোকন্ড্রাইটিস। দেখো, কস্টোকন্ড্রাইটিস এই রোগটার নাম বললেই তোমার কিন্তু দেখো বইতে, এবার তুমি বইয়ের এবার রিডিং পড়ো, বই রিডিং পড়লে এবার মনে হবে যে কি পড়াইলেন, এত সহজ জিনিস পড়াইলেন। কিন্তু তুমি না বুঝে পড়লে তখন দেখবা যে ভাই কস্টোকন্ড্রাইটিস মুখস্থ করতে তোমার 10 বার পড়া লাগতেছে, তাও তুমি 1 সপ্তাহ পরে ভুলে যাবা বা একদিন পরে ভুলে যাবা। আর যেটা বুঝে পড়লো সেটা সারা জীবনেও ভুলবে না, পরীক্ষার হলে অপশন দেখলেই মনে পড়ে যাবে যে কষ্ট মানে পরশুকা, কন্ড্র মানে তরুণাস্থি, আইটিস মানে প্রদাহ। ভেঙে ভেঙে পড়বা, সবসময় ওয়ার্ড ভেঙে ভেঙে পড়বা। ভাই এই স্লাইড তোমার বইয়ের যে পুরো একটা ছক, ওইটারে ভিজুয়ালাইজ করতে হেল্প করবে, ঠিক আছে? এটা দেখে পড়বা, বইয়ের ছকের সাথে মিলিয়ে পড়বা, আর কিচ্ছু লাগবে না। এরপরে আমরা আসি যে, ওকে, এইবার এতক্ষণ তো আমরা কথা বললাম বুকের ব্যথার কারণগুলো, তাই না? তো বুকের ব্যথার তো একটা বড় কারণ হলো হার্টের প্রবলেম। সো এবার আমরা হার্টের প্রবলেম নিয়ে কথা বলবো, দ্যাট মিনস কার্ডিওভাস্কুলার রোগ। হার্ট, কার্ডিও মানে হার্ট, ঠিক আছে, ভাস্কুলার মানে কি? ভাস্কুলার মানে রক্তনালিকা, রক্তনালিকা। সো হার্ট এবং নালীতে যদি প্রবলেম হয়, রক্তবাহিকা বা রক্তনালিকাতে প্রবলেম হয়, তাহলে তখন সেটাকে আমরা কার্ডিওভাস্কুলার রোগ বলি। কার্ডিওভাস্কুলার রোগগুলোর ভিতরে এই যে দেখো, করোনারি মানে হার্ট, সো করোনারি হৃদরোগ হতে পারে। আবার কার্ডিওমেগালি, করোনারি হৃদরোগের মধ্যে মেগালি। সো এটা আগের ক্লাসেও তোমাদের পড়াইছিলাম, শর্ট এখন বলে দিই। মেগা মানে বড় হয়ে যাওয়া, মেগা মানে কি? মেগা মানে বড়, ঠিক আছে, ফিজিক্সেও তোমরা পড়ছো। সো মেগা মানে বড়, সো হার্ট বড় হয়ে গেলে সেটা একটা রোগ হয়, ঠিক আছে। আবার ভালভুলার হার্ট ডিজিজ, ভালভ মানে কি ভাইয়া? ভালভ মানে হলো কপাটিকা। তো হার্টের কোনো কপাটিকা, ধরো তোমার বাসার দরজা, কপাটিকা তো হলো দরজা, তোমার বাসার দরজা নষ্ট হয়ে গেছে, তাহলে বাসায় তো যে কেউ চোর টোর ডাকাত ঢুকে যাবে, তাই না? সো গরু ছাগল ঢুকে যাবে বাসার মধ্যে। তো তাহলে কি? তাহলে কপাটিকা নষ্ট হয়ে গেলে হার্টের মধ্যেও এই প্রবলেমটাই দেখা যায়। আচ্ছা, আবার হতে পারে কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল মানে হলো জন্মগত। তো জন্মগত কারো কারো কোনো রোগ থাকতে পারে যে বড় হয়ে রোগ হয় নাই, ধরো তেল চর্বি খাইলেও তো হার্টের রোগ হয়, সিগারেট স্মোক করলে সেই ক্ষেত্রে হার্টের রোগ হয়। কিন্তু আবার কারো কারো রোগ আছে যে বাচ্চা অবস্থাতে, ও কিছুই করে না, ও মাত্র মায়ের পেট থেকে জন্মাইছে, ওর হলো হার্টে প্রবলেম আছে। তো এদেরকে কনজেনিটাল রোগ বলে, জন্মগত রোগ বলে। ওকে, আবার ধরো পেরিকার্ডাইটিস। পেরিকার্ডিয়াম মানে কি? হার্টের আবরণ। আইটিস মানে প্রদাহ। দেখো, তাহলে আবরণে যদি প্রদাহ হয়, হার্টের আবরণের যদি প্রদাহ হয়, তাহলে সেই ক্ষেত্রে বলে পেরিকার্ডাইটিস। হার্টের আবরণে প্রদাহ হলে সেই ক্ষেত্রে সেটাকে বলে পেরিকার্ডাইটিস। এইবার আসি তোমার পেরিকার্ডিয়ামের প্রদাহ। কার্ডিও মানে কি? হার্ট। মায়ো মানে কি? মাসল। প্যাথি মানে কি? রোগ। সো এটা কার্ডিওমায়োপ্যাথি মানে হার্টের মাসেলের রোগ। রিউম্যাটিক হলো বাত জ্বরের কারণে রোগ। আচ্ছা, করোনারি হৃদরোগের অপর নাম ইস্কেমিয়া। তো এইটাতে অক্সিজেনের অভাব হয়। দেখো, হার্টে যদি তোমার প্রবলেম হয়, হার্টে প্রবলেম হলে রক্ত সঞ্চালনে প্রবলেম হবে। রক্ত সঞ্চালনে যদি প্রবলেম হয়, রক্ত কি নিয়ে যায়? হ্যাঁ, মনে রাখবা, রক্ত হলো মেইনলি আমাদের দেহে দুইটা জিনিস নিয়ে যায়। এক হলো কি? অক্সিজেন নিয়ে যায়, আর এক হলো পুষ্টি নিয়ে যায়। সো ভাইয়া, রক্ত যদি কোনো জায়গায় যেতে না পারে, সেখানে অক্সিজেন আর পুষ্টির অভাব দিবে। সো রক্তের অভাব মানে অক্সিজেনের অভাব হবে, তো অক্সিজেনের অভাব হবে, ওই নাম থেকে একে ইস্কেমিয়া নামকরণ করা হয়েছে। তো আলটিমেটলি এটার কারণে কি হতে পারে? অ্যানজাইনা, বুকে ব্যথা। অ্যানজাইনা মানে বুকে ব্যথা, সো আমরা দেখবো এগুলো হতে পারে। এখন কথা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরো মানে কি ভাইয়া, আর স্ক্লেরোসিস মানে কি একটু বুঝাই দেন, তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। দেখো, অ্যাথেরো মানে যে চর্বি টাইপের জিনিস বোঝাচ্ছে, ঠিক আছে। তো চর্বি আমাদের দেহে, তো আমার দেহেও চর্বি আছে, তোমার দেহেও চর্বি আছে নর্মালি, কিন্তু আমাদের কি হার্টে প্রবলেম আছে? হার্টে তো প্রবলেম নাই। সমস্যা হলো চর্বিটা যখন শক্ত পাথরের মতন হয়ে যাবে, ঠিক আছে, শক্ত যখন পাথর হয়ে যাবে তখন সেটাকে বলা হবে প্রবলেম। সো পাথরের মতন হয়ে গেলে সেটাকে বলে স্ক্লেরোসিস। তাহলে চর্বিটা যখন পাথরের মতন হয়ে যাবে, এই রোগটাকে বলতেছি আমরা, বা এই ঘটনাটাকে আমরা বলতেছি অ্যাথেরোস্ক্লেরোসিস। ওকে, এই যে দেখো, হলুদ ফ্যাটি পদার্থ তখন হলো আমাদের এই করোনারির যে জায়গাটা আছে হার্টের মধ্যে যে জমা হয়। আচ্ছা, সো কয়েকটা হৃদরোগ সম্পর্কে ধারণা দিছে। অ্যানজাইনা,
অ্যানজাইনা মানে বুকে ব্যথা, ঠিক আছে, ভালো কথা। অ্যানজাইনা মানে বুকে ব্যথা। তো আমি একটু আগে কি বললাম যে যখন হার্টে রক্ত যাবে না, রক্ত যাবে না মানে কি যাবে না, রক্ত যাবে না মানে অক্সিজেন যাবে না। ওকে, রক্ত যাবে না মানে অক্সিজেন যাবে না, ভালো কথা, এই যে রক্ত সরবরাহ পাবে না, অক্সিজেনও পাবে না। তো এই সময় বুকে ব্যথা হয়, তো মনে রাখবা পেক্টোরাল, পেক্টোরাল মানে হলো বুক বোঝায়, ঠিক আছে। এটা তোমরা অস্থি চ্যাপ্টারেও পড়বা যে পেক্টোরাল মানে হলো কি ভাই, বুকের এরিয়াকে পেক্টোরাল বলে, ঠিক আছে, বুকের এরিয়াকে পেক্টোরাল বলে। সেই কারণে খালি অ্যানজাইনা না বলেও অ্যানজাইনা কোথায় হচ্ছে, অ্যানজাইনা পায়ে হচ্ছে, অ্যানজাইনা মাথায় হচ্ছে না, অ্যানজাইনা হচ্ছে বুকে, তো এটাকে বলে অ্যানজাইনা পেক্টোরিস বলে। ওকে, তিন টাইপের হতে পারে, স্থির, অস্থির আর পরিবর্তনশীল। স্থিরটা মনে রাখবা কিভাবে, যে এটা পরিশ্রম করলে ব্যথা হয়। এটা অস্থিরটা মনে রাখবা কি, বিশ্রাম করলে ব্যথা হয়, বিশ্রামের সময়ও ব্যথা হয়। আর যেটা তোমার প্রিন্স মেটাল, এটা বিশ্রাম, ঘুম এবং ঠান্ডার সময় ব্যথা হয়। সো এইখানে একটা, যে এটা হলো কাজ না করলে, কাজ করলেই হয়, অর্থাৎ অবিশ্রাম। এটা হলো বিশ্রাম, ঠিক আছে। আর পরেরটা হলো বিশ্রামের সাথে আরো দুইটা জিনিস আছে, বিশ্রাম প্লাস ঘুম প্লাস ঠান্ডা। ওকে, সো লাস্টেরটা হলো বেশি ডেঞ্জারাস, যে কোনো সময় শীতকালে হুট করে বুকে ব্যথা শুরু করে মারা যেতে পারে মানুষ, ঘুমাইতেছে ঘুমের মধ্যে বুকে ব্যথা হয়, মানুষ মারা যেতে পারে। সো তাহলে এই যে আমরা দেখলাম, তাহলে অ্যানজাইনার কারণ কি কি, অ্যানজাইনার কারণ হলো হার্টে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তো এই ল্যাকটিক অ্যাসিড গুলো অতিরিক্ত পরিমাণ যদি আমার দেহে হার্টে উৎপন্ন হয়, তাহলেই তখন হয়ে যাবে সমস্যাটা। দেখো, ল্যাকটিক অ্যাসিড অল্প পরিমাণে হলে প্যারা নাই, ল্যাকটিক অ্যাসিড যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে ব্যথা হয়। তোমরা দেখছো না, ফুটবল খেলার সময় মাসল ক্র্যাম্প করে। তো এই যে মাসল যে ক্র্যাম্প করে, বলে যে মাংস টান ধরছে, তাই না, মাংস টান ধরছে বলে। তো এই মাসল ক্র্যাম্প করে বা মাংসে টান ধরে, এটা কিন্তু আসলে টান ধরে ল্যাকটিক অ্যাসিডের জন্য। তো তুমি আমাকে বলো, মাঝে মাঝে ওই যে পায়ের মাংস ভিতরে ঢুকে যায় মনে হচ্ছে না, তো পায়ে যে টান ধরে, তো এখন তুমি বলো তখন কি পরিমাণ ব্যথা হয়। এখন চিন্তা করো, ওই ব্যথা যদি এত কষ্ট হয় বা ওই ব্যথা যদি এত প্রবলেম হয়, তাহলে ওই সেম ব্যথা বুকে হচ্ছে, হার্টের মধ্যে হচ্ছে, চিন্তা করো। তাহলে এই যে অ্যানজাইনা এতটাই ভয়াবহ ব্যথা হয় ল্যাকটিক অ্যাসিডের জন্য, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিডের জন্য হয়। তখন যেহেতু বুকে হচ্ছে, হার্টে হচ্ছে, তখন বুকে ব্যথা হবে। ওকে, সো তাহলে আমরা দেখলাম। আর এটার হলো ব্যাখ্যাগুলোর ভিতরে মানে কোনটা কোনটা লাগবে, 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কোথায় ব্যথা হয়, এখানে যে হাড় আছে এই হাড়ের নাম হলো স্টারনাম। সো হার্ট কোথায় আছে, অলমোস্ট এই ডিরেক্টলি স্টারনামের পিছনে। হার্টে ব্যথা মানে মনে হবে যে এই স্টারনামের পিছনে ব্যথা হচ্ছে, তাই না, এটা তো সহজ জিনিস। আর ব্যথাটা কতক্ষণ স্থায়ী হয়, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়, ঠিক আছে, 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়। এবং এই ব্যথা তোমার গাল, দাঁত এই সব জায়গায় ছড়ায় যেতে পারে। ওকে, গাল, দাঁত এইসব জায়গায় ছড়ায় যেতে পারে। আর শ্বাস প্রশ্বাসেও প্রবলেম হয়, বমি বমি ভাব হয়। ওকে, এই রকম যদি কারো লক্ষণ হয় যে বুকে ব্যথা শুরু করে বাম হাতে ছড়ায় গেছে, দাঁতে ছড়ায় গেছে, তাড়াতাড়ি সেই পেশেন্টকে ডাক্তারের কাছে নিবা, তাহলে বাঁচানো সম্ভব কিন্তু। ওকে, বেশি দেরি করে ফেললে বাঁচানো কিন্তু কঠিন হয়ে যাবে। আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে ভাইয়া হার্টের রোগ আমরা প্রিভেন্ট করব কি করে, তুমি তো সহজে তুমি ডাক্তারের মতন বলে দিতে পারবা, শাকসবজি খাবেন, তেল চর্বি জাতীয় খাবার খাবেন না, ডায়াবেটিস কন্ট্রোলে রাখবেন, নিয়মিত শরীর চর্চা করবেন, হাঁটাহাঁটি করবেন, ধূমপান করবেন না। তারপরে প্রতিনিয়ত যদি এরকম বুকে ব্যথা ট্যাথা হয় তাহলে চেক আপ করাবেন ডাক্তারের কাছে, যে ইসিজি করাবেন, ইকোকার্ডিওগ্রাম করাবেন। দেখো, আমি কিন্তু এটা দেখিও নাই আজকে, ঠিক আছে, এটা পুরোপুরি হলো বানায় বানায় বলতেছি যে আচ্ছা একজনের হার্টে প্রবলেম হলে কি কি বলে, একজন মানুষ ভালো ভালো কি কি অভ্যাস বলতে পারে, যে আচ্ছা এটা এটা করেন। তো আলটিমেটলি দেখো এই জিনিসগুলাই করে, যে হলো চোখের ওষুধ খেতে বলে, ইসিজি টিসিজি করতে বলে, আবার হলো এই যে ধূমপান মদপান এগুলো পরিহার করতে বলে, হাঁটাচলা করতে বলে, শাকসবজি খেতে বলে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার যদি থাকে সেগুলো কন্ট্রোল করতে বলে। ওকে, সো এখন এগুলো আমরা দেখলাম। এবার আসি, অ্যানজাইনা একজনের হয়েছে, ঠিক আছে, অ্যানজাইনা হইতেছে তোমার অনেক দিন ধরে। অ্যানজাইনা হওয়া মানে কি জানো, অ্যানজাইনা হওয়া মানে তোমার এই রক্ত নালী আছে, ধরো রক্ত নালীর ভিতরে একটু একটু করে চর্বি জমতেছে, তো সেটা সিগন্যাল দিচ্ছে। ওকে, এটা হলো অ্যানজাইনা, যে তোমার অল্প অল্প করে কষ্ট হচ্ছে। তো এখন কথা হলো, তুমি এটা পাত্তা দাও নাই, পাত্তা না দিলে এটা কি হবে জানো, পাত্তা না দিলে এটা এই চর্বিটা অনেক বেশি জমে যাবে। তো চর্বি যদি অনেক বেশি জমে যায়, তখন মনে করো যে তুমি তুমি তোমার 12টা বেজে গেছে, ঠিক আছে, তুমি এখন খারাপ দিকে যাচ্ছ, খারাপ অবস্থায় চলে গেছো। তো কাইন্ড অফ ধরো তুমি পাত্তা দাও নাই, চর্বি জমতে জমতে চর্বি পুরো একেবারে অলমোস্ট অফ করে দিছে, ঠিক আছে, একেবারে প্রায় অফ করে দিছে বা পুরোপুরি অফই করে দিছে, ঠিক আছে, জায়গাটা দেখো, রাস্তা পুরো গন। তো বুকে ব্যথা যখন আগের থেকে অল্প অল্প করে হচ্ছিল, তখনই তোমার সাবধান হয়ে যাওয়া উচিত ছিল। তুমি সাবধান হও নাই, তুমি আরো চর্বি জমতে দিছো, একসময় রাস্তা পুরোপুরি ব্লক হয়ে গেছে, তখনই কিন্তু তোমার হার্ট অ্যাটাক হবে। ওকে, হার্ট অ্যাটাক হলে মারা যাওয়ারই সম্ভাবনা থাকে। তো কত বড় হার্ট অ্যাটাক হয়েছে মানে কোন লেভেলের হার্ট অ্যাটাক হয়েছে সেটার উপর আর কি ডিপেন্ড করে। তো তাহলে আমরা এই জিনিসটা তো অন্তত বুঝলাম যে হার্ট অ্যাটাক হলো অ্যানজাইনাটাকে তুমি যদি খেয়াল না করো,
তাহলেই সেটা হার্ট অ্যাটাকের দিকে ডেভেলপ করে। ওকে, সো তাহলে একটু আগে দেখো তোমাদের যা যা বুঝায় বুঝায় পড়াইছি সেগুলাই কিন্তু দেখো তোমার হলো আমার হার্ট ভালোভাবে চলতে হলে অলওয়েজই অক্সিজেন দরকার, ঠিক আছে? যদি কোনো কারণে এই যে দেখো এই জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে, কি রক্ত যেতে পারবে? রক্ত যেতে পারবে না। তাহলে এই সব কোষগুলোকে অক্সিজেন পাচ্ছে, এই কোষগুলোকে অক্সিজেন পুষ্টি পাচ্ছে? পাচ্ছে না। সো অক্সিজেনও নাই, পুষ্টিও নাই, সো একসময় ওরা হলো কিন্তু মারা যাবে, ঠিক আছে? তো ওরা মারা যাওয়া মানে কি? হার্ট মারা যাওয়া মানে কি? তুমি মারা যাওয়া। সো আলটিমেটলি এই তো, যে তাহলে রক্তর রাস্তা বন্ধ হয়ে গেলেই তখন এই সমস্যাগুলো দেখা দিবে। ওকে, যে চর্বি জাতীয় খাবার টাবার জমে তখন হলো করোনারি ধমনীতে প্ল্যাক তৈরি করে ফেলে। প্ল্যাক মানে কি? প্ল্যাক মানে এই যে এই উঁচু উঁচু হয়ে গেছে, এগুলোকে প্ল্যাক বলে। আচ্ছা, এই প্ল্যাক গুলো কি দিয়ে তৈরি? প্ল্যাক গুলো চর্বি দিয়ে তৈরি। ওই যে অ্যাথেরোস্ক্লেরোসিস বললাম না ভাই? অ্যাথেরো মানে কি? চর্বি বললাম না? তো দেখো এগুলো কিন্তু চর্বি দিয়ে তৈরি, এগুলো কিন্তু চর্বি দিয়ে তৈরি। পরবর্তীতে এই চর্বিগুলো নরম থাকলে তো সমস্যা ছিল না, চর্বিগুলো শক্ত হয়ে যায়। চর্বিগুলো শক্ত হয়ে তখন সেই জিনিসটাকে বলে কি? অ্যাথেরোস্ক্লেরোসিস। এই জায়গায় লিখে নেই, আগের জায়গায় পেজে লেখা ছিল। সো এই অ্যাথেরোমাটা যখন শক্ত হয়ে যায় তখন সেটাকে আমরা বলতেছি কি? তখন এটাকে আমরা বলতেছি অ্যাথেরোস্ক্লেরোসিস। তো এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস, এই জিনিসটা তখন হলো রক্ত আর যেতে দেয় না, তখন মারাত্মক পরিস্থিতি তৈরি হয়। এবং এই ঘটনাটাকে আমরা কি বলি? এই ঘটনাটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। তা হার্ট অ্যাটাক আসলে এটা ধরো সাধারণ মানুষজন, ধরো তোমরা তো এখনো ডাক্তার হও নাই, তোমরা তো এখনো সাধারণ মানুষ। আমরা ধরো এখনো, আমরাও ডাক্তার হই নাই, বাট ডাক্তার হওয়ার রাস্তায় চলে গেছি। আমার ধরো হলো 75% ডান, আর একটা প্রফ দিলে ইনশাল্লাহ ডাক্তার হয়ে যাব। তো তাহলে ধরো তোমরা বলতে পারো বা আমাদের বাবা মা বলে কি? হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করছে। ভাই হার্ট অ্যাটাক করছে মানে কি? হার্টের মধ্যে মানুষজন বন্দুক নিয়ে গোলাগুলি করতেছে না, তাই না? অ্যাটাক মানে তো বন্দুক নিয়ে গোলাগুলি করা, এই সেই করা, মারামারি করা। তো হার্টে তো মারামারি হচ্ছে না। তাহলে মেডিকেলের ভাষায় বলে কি? এটাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। তাহলে শিখে রাখো, মেডিকেলের ভাষায় এটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তোমরা যেহেতু মেডিকেলে পড়ার স্বপ্ন দেখতেছো, তাহলে তোমাদের তো আমাদের মতনই একটু মেডিকেলের ভাষা শিখতে হবে। মায়ো মানে কি ভাইয়া? মায়ো মানে হলো মাসেল, পেশি। কেন কতবার করে পড়াইছি তোমাদের? কার্ডিয়াল মানে কি? হার্ট। তার মানে হার্টের মাসেলে কিছু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? পরের শব্দে পাওয়া যাবে। ইনফার্কশন। ইনফার্কশন মানে অক্সিজেনের অভাব। ইনফার্কশন মানে অক্সিজেনের অভাব। তাহলে এটা একটা নতুন শব্দ যেটা নাকি আমাদের মুখস্থ করতে হবে। তো তাহলে দেখো, হার্টের মাসেলে অক্সিজেনের অভাব হয়েছে, এটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন যদি হয়, যে মায়োকার্ডিয়াল মানে হৃদপেশি, ইনফার্কশন মানে অপর্যাপ্ত রক্ত সংবহন, বা অপর্যাপ্ত রক্ত মানে কি? অক্সিজেন যায় না, রক্ত কম যাওয়া মানে অক্সিজেন কম যাওয়া। তো তখন তাহলে মারা যাবে হার্টের মাসেল গুলো। এটাই যে প্ল্যাক ট্ল্যাক বুঝাই দিছি তোমাদের, একসময় প্ল্যাকের মধ্যে রক্ত জমা হয়ে যাবে। লক্ষণ কি কি? বুকে ব্যথা হবে, একটু আগে যেটা বললাম অ্যানজাইনার যা যা বলছি মোটামুটি সেগুলোই, বাট আরো সিভিয়ার হবে। অ্যানজাইনার ব্যথা ঠিক হয়ে যেত, বাট হার্ট অ্যাটাকের ব্যথা ঠিক হবে না। হার্ট অ্যাটাকের পেশেন্ট যদি তুমি বলো যে আচ্ছা বুকে ব্যথা হচ্ছে, হোক গা, যা একটু পরে গ্যাসের ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, দেখা যেতে পারে যে মারা যেতে পারে, ঠিক আছে? সো মানে একটু বুঝে শুনে আর কি, যে কতটুকু সিভিয়ার ব্যথা হচ্ছে। যদি প্রচুর ব্যথা হয় তাহলে অবশ্যই তো ডাক্তারের কাছে নিবা। ওকে, সো ধরো বুকে ব্যথা হচ্ছে, সো এই বুকে ব্যথা একটু আগে কি বললাম? ছড়ায় যেতে পারে না অ্যানজাইনার ক্ষেত্রে, হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও এই বুকে ব্যথা ছড়ায়, যে মুখে, দাঁতে, এই সব জায়গায় চলে যেতে পারে ব্যথা, ঠিক আছে? এই যে দেখো, ঊর্ধ্বাঙ্গের অন্যান্য জায়গায় চলে যেতে পারে, হাতে আসতে পারে, চোয়ালে আসতে পারে, পাকস্থলীতেও ব্যথাটা চলে যেতে পারে। আর নিঃশ্বাসে কষ্ট হবে, অ্যানজাইনাতেও নিঃশ্বাসে কষ্ট হতো, এটাতেও দেখো নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। অ্যানজাইনাতেও বমি বমি ভাব হতো, এটাতেও বমি বমি ভাব হবে। আবার এখানে ঘুমে ব্যাঘাত ঘটবে, ঠিক আছে? ধরো রাতে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করছে, ঘুমের মধ্যে কিন্তু মানুষজন বেশি হার্ট অ্যাটাক করে। সো তখন কিন্তু ওই তো ঘুম হুট করে ভেঙে যায়, পুরো অস্বস্তি লাগবে, বলবে যে খারাপ লাগতেছে। ওকে, তো আমরা তাহলে একটু গল্পও করলাম, রিয়েল লাইফের সাথে মিলায়ও পড়লাম। তো ধরো যে তাহলে রিয়েল লাইফে তোমরা তো ডাক্তার হওয়ার জন্য পড়তেছো, ইনশাল্লাহ হবা অনেকে। বেশিরভাগেরই স্বপ্ন পূরণ হবে, হয়তো কারো হবে না। তাও আমাদের তো যে ফ্যামিলি মেম্বার আছে, বয়স বেড়ে গেলে তাদের তো এরকম হার্টের প্রবলেম গুলো দেখা যায়। তো এই চ্যাপ্টারটা, এই ক্লাসটা যে আলাদাভাবে নিচ্ছি, এটার আরেকটা পারপাস হলো কি? যেন তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে ইমার্জেন্সি কেসে হসপিটালে নিতে পারো, ডাক্তারদের কাছ পর্যন্ত নিয়ে যেতে পারো, ঠিক আছে? এইসব হার্টের রোগগুলো হলে ইউজুয়ালি লাস্ট স্টেজে কিন্তু মারাই যায়। তো এবং খুব দ্রুতই মারা যায়, সাডেন ডেথ গুলো হয় এই হার্টের প্রবলেমের জন্য। এটা ওই রকম প্রবলেম না যে আচ্ছা ছোটখাটো একটা প্রবলেম অনেকদিন রোগে ভুগে মারা যাবে, ঠিক আছে? এরকম না, এটা হুটহাট মারা যায়। সো যত তাড়াতাড়ি সম্ভব এইসব পেশেন্টকে ডাক্তারের কাছে নেওয়া উচিত, বুঝে শুনে, ঠিক আছে? সো যাই হোক, তাহলে এখন এগুলোতে প্রতিরোধ কি করব? অ্যানজাইনাতে যা যা করতেছিলাম, টাটকা ফল খাবো, ঠিক আছে, এক্সারসাইজ করব, ধূমপান করা যাবে না, কোলেস্টেরল, ডায়াবেটিস এগুলো ঠিকঠাক রাখতে হবে।
এখন হার্ট অ্যাটাক আর স্ট্রোক, তো এইটা খুবই মজার জিনিস। এটা হলো ছোটবেলা থেকেই দেখতাম, আমি নিজেও ভাবতাম যে একই জিনিস, ভাইয়া হার্ট অ্যাটাক করা মানে মানুষজন, গ্রামের মানুষ এটা বলে এখনো, হার্টে স্ট্রোক করছে, তা হার্টে স্ট্রোক করছে। তো ভাইয়া না, তোমরা এখন অনেক ইন্টেলিজেন্ট হয়ে গেছো, তো এখন এইসব কথা বললে তোমারে মেডিকেল অ্যাডমিশনের কি বলে ফর্ম ফিল আপই করতে দেওয়া হবে না, ঠিক আছে? সো তাহলে কি, হার্টে স্ট্রোক হয় না ভাইয়া, হার্টে অ্যাটাক হয়, ঠিক আছে? কাহিনী অলমোস্ট সেম, বাট স্ট্রোক হয় ব্রেইনে, ঠিক আছে? স্ট্রোক হয় ব্রেইনে, দেখো এটা হলো ব্রেইনের ছবি। সো স্ট্রোক হয় ব্রেইনে, ঠিক আছে? তো কাহিনী অলমোস্ট একই, দুই জায়গায় রক্ত জমাট বেঁধে যায়, এই কারণেই সমস্যাটা হয়। বাট স্ট্রোক আর অ্যাটাক এক করে ফেলা যাবে না। দেখো এই যে, হ্যাঁ তবে বলতে পারছো ভাই পার্থক্য কি, পার্থক্য আসলে এরকম কিছু না। দেখো হার্টের এখানেও রক্ত জমাট বেঁধে গেছে, এইখানেও রক্ত জমাট বেঁধে গেছে ব্রেইনে, কিন্তু মেইন পার্থক্য একটাই, শব্দ শেষ পার্থক্য, হার্টে হার্ট অ্যাটাক হয়, ব্রেইনে স্ট্রোক হয়। ওকে, সো তাহলে গেল এটা। আর কোনো কিছু নাই এখানে, হার্ট অ্যাটাক স্ট্রোকের পার্থক্য, এই যে পার্থক্যটা দিয়েও দিছে, একই কথা দেখবা, আমি যেই কথা এক লাইনে বললাম ওরা ঘুরায় ফিরায় বলতেছো। এইচএসসির জন্য এটা খ নাম্বারের প্রশ্নের জন্য পড়তে পারো যে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের পার্থক্য। আর মেডিকেল অ্যাডমিশনে তো আর এরকম আসবে না, মেডিকেল অ্যাডমিশনে ডিরেক্ট প্রশ্ন আসবে, তো সেই হিসেবে একবার রিডিং দিয়ে দিতে পারো। দেখো চিকিৎসা কি, ডাক্তারের পরামর্শ, ভাই ডাক্তারের পরামর্শ, আর তো কোনো কিছু নাই। ওকে, আচ্ছা তবে প্রবলেম হলো, ব্রেইনে প্রবলেম হলে, ব্রেনের সমস্যা হলে প্যারালাইজড হয়ে যেতে পারে। হার্টে হলে মারা যাবে, নাহলে ঠিক হয়ে যাবে, প্যারালাইজড হবে না। কিন্তু এটাতে হলো প্যারালাইজড হয়ে যেতে পারে, তখন সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি নিতে হয়। ওকে, আর যদি এই ক্ষেত্রে চিকিৎসা কি, অ্যানজিওপ্লাস্টি, বাইপাস সার্জারি এইসব করা যেতে পারে। ওকে, সো মোটামুটি এই আর কি এখানের জিনিস। এইবার আসে হার্ট ফেইলর। ভাইয়া ফেইলর জিনিসটা কি, তাহলে বুঝে ফেলি আমরা। ফেইলার জিনিসটা হলো যে, ফেইলার মানে কি, তুমি ফেল করছো মানে কি, তুমি হলো 100-তে 40 পাইলে পাস, তাই না? সো কেউ যদি এর নিচে পেয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলি ফেল। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু 100-তে 40 পেলে পাস, এর নিচে যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি ফেল করবা। তো এখন ধরলাম হার্ট ফেইলর, হার্ট কেমনে ফেল করে ভাই, হার্ট কি কোনো পরীক্ষা দেয়? তো কথা হলো যে হার্ট প্রতিনিয়তই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। ধরলাম হার্টের আমাদের দেহে রক্ত পাম্প করার কথা, ও 40 থেকে 100 লিটার রক্ত পাম্প করার কথা ধরলাম, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। ওকে, হার্ট 40 থেকে 100 লিটার রক্ত পাম্প করার কথা কথা। ওকে, তো মানে 100 করলে তো ভালো, তুমি ধরো 100-তে 100 পাইছো পরীক্ষায়, তুমি তো ফার্স্ট হয়ে গেছো, তাই না? তুমি তো ভালো। কিন্তু তুমি ধরো 100-তে 100 পাও নাই, 50 পাইছো, 40 পাইছো, তাও তো অন্তত খারাপের মানে ভালোর মধ্যে খারাপ করছো, যে আচ্ছা ঠিক আছে, ফেল তো অ্যাটলিস্ট করো নাই, আলহামদুলিল্লাহ, তাই না? তো এখন হার্ট যদি 40 লিটারও পাম্প করতো, তাও ধরো যে আচ্ছা ঠিক আছে চলে। কিন্তু এখন দেখা গেল একজন বুড়া মানুষের হার্ট বা একজন মানুষের হার্ট 40-এর থেকেও কম পাম্প করতেছে, 40-এর থেকেও কম পাম্প করতেছে, 30, 20 এরকম পাম্প করতেছে, তাহলে কি ওর হার্ট পরীক্ষায় ফেল করে ফেলছে। এই যে হার্ট যদি যথেষ্ট পরিমাণ রক্ত পাম্প না করতে পারে, তখন সেই ঘটনাটাকে বলে হার্ট ফেলার। যে হার্ট কখন পাম্প করতে হয় না, যখন হার্টের শক্তি থাকে না, ঠিক আছে? শক্তি থাকে না। হার্ট ফেলারের কারণ কি কি হতে পারে দেখো, একজন মানুষের হার্ট অ্যাটাক হয়েছে, ধরো হার্ট অ্যাটাক হলে তখন হার্ট অ্যাটাক থেকে হার্ট ফেইলার হতে পারে। ধরো হার্ট এরকম ছিল, হার্ট অ্যাটাক করে এই লোকের অর্ধেক হার্ট নষ্ট হয়ে গেছে, মনে করো অর্ধেক হার্ট বা এই সাইডের এইটুকু হার্ট নষ্ট হয়ে গেছে, ধরো এইটুকু হার্ট তার নষ্ট হয়ে গেছে, সবুজ দিয়ে বোঝাচ্ছি যে নষ্ট হয়ে গেছে। ওকে, তো এখন ওর যদি ওইটুকু নষ্ট হয়ে যায়, তাহলে আগে ভালো অবস্থায় যতটুকু রক্ত পাম্প করতো, ধরো আগে ওর হার্ট ভালো অবস্থায় রক্ত পাম্প করতো কত রক্ত বের করতো, 100 লিটার। এখন দেখা যাচ্ছে ওর হার্টের এইটুকু নষ্ট হয়ে গেছে, এখন রক্ত পাম্প করতেছে 30 লিটার। তাহলে কি, ওর যে ঘটনাটা হলো হার্ট অ্যাটাকের পরে ওর কি হয়ে গেল, হার্ট ফেইলার হয়ে গেল। তাহলে হার্ট অ্যাটাক করার পরে হার্ট ফেইলারও হয়ে যেতে পারে, তার মানে হার্ট অ্যাটাকের পরে হার্ট ফেইলার হতে পারে। তাহলে 1 নম্বর পয়েন্টেই দেখো, হার্ট অ্যাটাকের জন্য হার্ট ফেইলার হতে পারে। তাছাড়া হাই ব্লাড প্রেশারের জন্য হতে পারে, কপাটিকার রোগ, ভালভুলার ডিজিজের জন্য হতে পারে, ইসকেমিক রোগ, মানে একই কথা ঘুরে ফিরে, মানে হার্টে কোনোভাবে গুতা লাগছে, বাড়ি খাইছে, নষ্ট হয়েছে হার্টের মাংস। আর একটা জিনিস মাংস নষ্ট হয়ে গেল বা একটা জিনিসটা নষ্ট হয়ে গেল, ধরো আমার হাতের এখানে প্রচুর ব্যথা পেয়েছে, হাত ভেঙে গেছে, আমি কি এই হাত দিয়ে আর আগের মতন কাজ করতে পারবো? পারবো না। তো তাহলে কি, আমার হাত ফেইলার করে গেছে। তো এরা হার্টে সেম প্রবলেম হয়েছে, হার্টে ব্যথা লাগছে, হার্টে অ্যাটাক হয়েছে, হার্টে কোনো কিছু হয়েছে, হার্ট নষ্ট হয়ে গেছে, তখন মারা যাও নাই, বেঁচে আছো, কিন্তু হার্ট আগের মতন কাজ করতেছে না, এটাকে বলে হার্ট ফেইলার। ওকে, বয়স হয়ে গেলেও হতে পারে, এটা বার্ধক্যজনিত কারণে, জেনেটিক্যালিও হতে পারে, বাপ মায়ের ছিল, হার্ট এমনিতেই দুর্বল, সেই ক্ষেত্রে হতে পারে, ধূমপান মদ্যপান এগুলো করলে তো হবে, সেগুলোর জন্য হতে পারে। হার্ট ফেলারের লক্ষণ কি, হার্ট ফেলারের লক্ষণ হলো যাদের দেখবা যে ওই বয়স্ক মানুষদের ক্ষেত্রে
দেখা যায় যে ওরা হলো মাথার নিচে 2টা বালিশ ছাড়া ঘুমাইতে পারে নাই, নাহলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এটা কিন্তু হার্ট ফেলিয়ারের লক্ষণ, জেনে রাখো। যদি দেখো যে বাসার কেউ 2টা বালিশ নিয়ে ঘুমাচ্ছে, তুমি ভাই নিজে 2টা বালিশ নিয়ে ঘুমাও, আচ্ছা ওটা ইস্যু না, কিন্তু 2টা বালিশ নিয়ে না ঘুমালে, একটা বালিশ নিয়ে ঘুমালে বা নিচু বালিশে ঘুমাইলেই শ্বাসকষ্ট শুরু হচ্ছে, তার হার্ট দ্রুতই চেক আপ করাবা, কারণ তার হার্ট ফেলিয়ারের একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপরে হলো সবসময় কাশি থেকেই যায়, ঠিক আছে, ফোঁস ফোঁস শব্দ করে, তো এগুলো আবার হাত পা ফুলে যায়, ঠিক আছে, হাত পা ফুলে যায়, হার্ট ফেলিয়ার হলে এরকম সমস্যাগুলো দেখা দেয়। সো এই জিনিসগুলো আর কি একটু দেখো, বমি বমি ভাব হয়, বমি ভাব আমরা সব জায়গায় দেখলাম, ঠিক আছে, বমি ভাব আমরা সব জায়গায় দেখলাম। তো স্মৃতিহীনতা, মেমোরি লস টস মানে এগুলো হলেও হতে পারে, ঠিক আছে, শুরুর দিকের গুলো কি ইম্পর্টেন্ট। হার্ট ফেলিয়ারের জন্য কি কি করতে পারি ভাই, সেম কথা, সবুজ শাকসবজি খাবে, ধূমপান করবে না, মদ্যপান করবে না, আর এক্সারসাইজ করবে, তারপরে হাঁটাহাঁটি করবে নিয়মিত, ডাক্তারের পরামর্শ নেবে, শেষ। দরকার হলে সার্জারি করবে, ঠিক আছে, দরকার হলে সার্জারি করবে, রিং রিং পড়বে হার্টে, এই তো গেল। এইবার তাহলে আমরা দেখব যে হার্টের এই যে হৃদরোগের ঝুঁকি কি কি করে, ঝুঁকি কি কি, যে কার কার এই রোগ হতে পারে। ভাই আপনি তো অনেক ভয়ঙ্কর কথা বললেন, এই রোগকে কার হতে পারে, মানে প্রবলেম গুলো কার হতে পারে একটু বলে রাখেন। প্রথম যে ঝুঁকিটা সেটা হলো বয়স। ভাই বয়স বেড়ে গেলে সবারই এই হার্টের প্রবলেম হতে যাবে, বয়স বেড়ে গেলে আমাদের সব অঙ্গই দুর্বল হতে থাকে, ঠিক আছে। তো তাহলে বয়স বেশি থাকলে এদের হলো আরো বেশি ঝুঁকি থাকে। তো তাদেরকে একটু টেক কেয়ার করবা, বাসায় যারা বয়স্ক লোক আছে। লিঙ্গ, তো ভাই বুকে প্রবলেম হয় বলছিলাম তোমাদের যে হলো হার্ট বড় কাদের, হার্ট বড় হলো পুরুষদের। তো ভাই এত বড় হার্ট নিয়ে আসলে আমরা অনেক ঝামেলায় থাকি, এত বড় হার্ট নিয়ে আসলে আমাদের হার্টের রোগগুলোও বেশি হয়, ঠিক আছে। তো তাহলে দেখো পুরুষদের হার্ট বড় কত মনে আছে কিনা তোমাদের, যে হলো পুরুষদের হার্ট কিন্তু এই যে 250 থেকে হলো তোমার 275 থেকে 390, ঠিক আছে, 275 থেকে 390 গ্রাম, ওকে। আর অন্যদিকে মহিলাদের হার্ট হলো 200 থেকে 250 গ্রাম, ঠিক আছে, 200 থেকে 250 গ্রাম। তো পুরুষদের হার্ট এই যে এম দিয়ে মেল বোঝাচ্ছি, এফ দিয়ে ফিমেল বোঝাচ্ছি, ওকে। পুরুষদের হার্ট হলো বড়, সো বড় হইলেও লাভ নাই ভাই, অনেক ঝুঁকিতে আছি আমরা, বুকে অনেক কষ্ট। সো মহিলাদের ক্ষেত্রে কখন হলো এই রোগটা হতে পারে, মহিলাদের মেনোপজের পরে। ভাই মেনোপজ শব্দটার সাথে যদি পরিচিত না হয়ে থাকো, সেটা হলো মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে বয়ঃসন্ধিকাল শুরু হলে তখন ওদের হলো ঋতুস্রাব শুরু হয় বা মাসিক শুরু হয়। তো ওইটাকে বলে মেনার্কি, শুরু হওয়াটাকে। আর ওইটা যখন পজ হয়ে যায়, তাই না, মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব বা মাসিক, এটা যখন পজ হয়ে যায়, পজ মানে কি, ভিডিও পজ করে ফেলি আমরা, মানে কি বন্ধ হয়ে যাওয়া। তো মেনোপজ মানে যখন মহিলাদের মাসিকটা বন্ধ হয়ে যায় তখন সেটাকে মেনোপজ বলে, এটা ইউজুয়ালি 40 বছরের দিকে হয়। তো এখন মেনোপজ যদি হয়ে যায় তাহলে মেয়েরা কিন্তু, মেয়েদের ওই যে হার্টের রোগগুলো আরো বেড়ে যায়, ঠিক আছে। তো তাহলে মেয়েদের হার্টের রোগগুলো ওই 40 বছরের পরে বেড়ে যায়, ঠিক আছে। তবে 40 বছরের আগে মেয়েদের দেখা যাবে যে কারো, কোনো মেয়ের দেখবে না, কোনো ইয়াং মেয়ের হার্ট অ্যাটাক হয়েছে, এটা দেখবাই না কখনো, ঠিক আছে, মানে রেয়ার কেসেও, রেয়ারের থেকেও রেয়ার এটা। পারিবারিক ইতিহাস, পারিবারিক ইতিহাস মানে তোমার বাপ দাদার যদি হার্টের প্রবলেম থাকে তাহলে তোমারও হতে পারে, বাপ দাদা নানা নানি এরকম হলে, তাহলে তোমার চাচা চাচি চাচার ক্ষেত্রে থাকলে সেই ক্ষেত্রে তোমার হলো প্রবলেম হতে পারে। ধূমপান করলে প্রবলেম হবে, কারণ নিকোটিন হলো রক্তনালী সংকোচন করায় দেয়, আর নিকোটিনের কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস কি, চর্বি শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়। তো ধূমপান করলে চর্বি শক্ত হয়ে পাথর হয়ে যাবে, যে নিকোটিন আছে সেটার কারণে, ওকে। উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার যদি থাকে কন্ট্রোল করতে হবে। কোলেস্টেরল বেশি খাইলে, তেল চর্বি বেশি খাইলে হবে। ডায়াবেটিস, সব রোগের মা বলা হয় ডায়াবেটিসকে, ঠিক আছে, মনে রাখবা, সব রোগের মা বলা হয়, মাদার অফ অল ডিজিজ বলা হয় ডায়াবেটিসকে। সো ডায়াবেটিস থাকলে সমস্যা আছে, ডায়াবেটিস থাকলে কন্ট্রোলে রাখতে হবে। স্থূলতা, ওই যে চর্বি টর্বি বেশি খাইলে তো মোটা হয়ে যাবা, সো এটা দিয়ে। তারপর যে মোটা সে তো অত বেশি এক্সারসাইজ করে না, তাহলে শারীরিক নিষ্ক্রিয়তা থাকলে এটা প্রবলেম হবে। বিকিরণ চিকিৎসা, বিকিরণ চিকিৎসা মানে রেডিয়েশন থেরাপি, ধর রেডিয়েশন থেরাপি দিলেও হার্ট ফেইলার বা হার্টে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। রেডিয়েশন থেরাপি, যে কেমোথেরাপি, শর্টে তোমরা কেমোথেরাপি বলেছিল, সো কেমোথেরাপি দিলে হার্টে প্রবলেম হতে পারে, কেমোথেরাপিতে রেডিয়েশন বিক্রিয়া বলছে, ওকে। এখন আমরা বুঝি হার্টে এত প্রবলেম, ভাই হার্টে এত প্রবলেম কেমনে বুঝবো, আমি কি খালি চোখে দেখে বুঝে যাব? তো কিছু টেস্ট আছে ভাই, ডাক্তারদের কাছে গেলেই তো ভাই টেস্ট দিয়ে দেয়, টেস্টের তো শেষ নাই। এখন কথা হলো যে কিছু করার নাই, ঠিক আছে, খালি চোখে দেখে যদি বুঝে ফেলতে পারতাম, সব ডাক্তারের চোখে যদি এক্সরে মেশিন থাকতো বা ধরো আদার্স মেশিন থাকতো, তাহলে কেউই আর টেস্ট করতে পাঠাতো না, ওকে। কিন্তু স্যাডলি তোমার যখন চিকিৎসা দিতে হয়, বডির ভিতরে জিনিসপাতি তোমরা বুঝতেছো, তোমরা তো অ্যাটলিস্ট সায়েন্সে পড়ো, বায়োলজি ভালো করে পড়তেছো, প্রি মেডিকেলে পড়তেছো, তোমরা তো বুঝো যে জিনিসটা কত কমপ্লেক্স। হার্টের ভিতরে, হার্ট এইটুকু একটা জিনিস, এর মধ্যে কত ঝামেলা হতে পারে, কত মেকানিজম আছে, কত কপাটিকা আছে, কত মাংস নষ্ট হয়ে যেতে পারে, এই হতে পারে ওই হতে পারে। তো ভাই এটা টেস্ট করা ছাড়া তো কোনোভাবেই কনফার্ম হওয়া যায় না। আমি হয়তো দেখে বলতে পারি যাচ্ছে এর এই রোগ হয়েছে, বাট কনফার্ম হওয়ার জন্য টেস্ট দিতে হয়, ওকে।
সো আচ্ছা, সো এখন তাহলে চলো দেখি যে টেস্টে কি কি টেস্ট দিতে পারে। সো প্রথম কথা হলো এক্স-রে। ভাই এক্স-রে হলো কমন একটা টেস্ট, বুকে কোনো প্রবলেম হয়েছে আগে এক্স-রে করেই দেখবে। এক্স-রেতে কি হার্টের কিছু দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এক্স-রেতে হার্টের মানে এক্স-রে তো মেইনলি তো হাড্ডি দেখা যায়, কিন্তু এক্স-রেতে তুমি হার্টের ছায়া দেখতে পাও, ঠিক আছে? তো ওই হার্টের ছায়া দেখে তুমি ইনিশিয়াল অবস্থা বুঝতে পারো যে হার্টে কি মানে ছায়াটা দেখে কোনো অ্যাবনর্মাল কিছু দেখতেছে কিনা, ঠিক আছে? তবে এটা দিয়ে ভালো কিছু বোঝা যায় না, তো এক্স-রে জাস্ট দেয়। ওকে ভাই করো, এক্স-রে করতে খুব বেশি একটা টাকা লাগে না, করে ফেলো তুমি এক্স-রে। ওকে, সো গেল। এরপরে আর কি কি, এরপরের গুলো হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরের গুলো ইসিজি করতে দেয়, ইটিটি করতে দেয়। ইসিজি কি ফুল ফর্ম পড়বে? ইলেকট্রোকার্ডিওগ্রাম। কার্ডিও নাম শুনেই বুঝতেছো হার্ট। ইটিটি কি? এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এক্সারসাইজ টলারেন্স টেস্ট কি আর ইসিজি কি, দুইটার পার্থক্য বলি। দুইটা কাইন্ড অফ সেম। ইসিজিতে দেখবা খাটে শুয়ায়া তারপরে বুকের মধ্যে এরকম 6টা তার লাগায় দেয়, দিয়ে ওইটা দিয়ে মাপে, এটা হলো ইসিজি। আর ইটিটি কি? ওই 6টা তার লাগায় তোমারে বলে যে ওই দৌড়াও বা হাঁটো, ঠিক আছে? ট্রেডমিলের উপরে হাঁটো। তো তার মানে একটা দেখে যে তুমি শুয়ে থাকলে হয়তো তোমার হার্টে শুয়ে থাকলে প্রবলেম হয় না, রেস্ট নিলে প্রবলেম হয় না, বাট তুমি একটু কাজ করলে তোমার বুকে ব্যথা শুরু হয়ে যায়। তো তাহলে এই দুইটা জিনিস চেক করার জন্য একবার শুয়ায় করায়, একবার দৌড়াইতে দৌড়াইতে করায় বা হাঁটায় হাঁটায় করায়। তো যেটা শুয়ায় করায় সেটারে বলে হলো ইসিজি। এটা দিয়ে প্রাথমিক রোগ নির্ণয় করা যায়, এটা মেডিকেল অ্যাডমিটেশন টেস্ট 16-17 আসছিল। আর যেটা হলো ইটিটি, এটা হলো এক্সারসাইজ টলারেন্স টেস্ট। যেহেতু একবার এরকম মেডিকেল অ্যাডমিশন টেস্ট একবার, ডেন্টালে একবার চলে আসছে, সো বাকি জায়গা থেকেও আসতে পারে। ওকে, তো এটাতে হৃৎপিণ্ডের অবস্থা সম্পর্কে ভালোভাবে জানা যায়। আচ্ছা, এরপরেরটা হলো বিএনপি টেস্ট। এখন কথা হলো বিএনপি টেস্টের ফুল ফর্ম কি? ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড পরীক্ষা। ফুল ফর্মটা পড়বা। এবং আমাদেরকে সবসময় আগের যখন অ্যাডমিশনের সময় পড়তাম, ভাইরা বলে দিত যে বিএনপি টেস্ট পড়া লাগবে না, আওয়ামী লীগের সময় বিএনপি টেস্ট হলো করতে দিবে না বা পরীক্ষায় দিবে না স্যাররা। তো এখন তাহলে বুঝতেছো বিএনপি টেস্টটা ভালো করে পড়ে যেও। তো বিএনপি টেস্ট দিয়ে কি করা হয়? একটু আগে বললাম না যে হার্ট হলো পরীক্ষায় ফেল মারে, যে আগের মতন কাজ করতে পারে না, ওই হার্ট পরীক্ষায় ফেল মারছে কিনা, ডাব্বা মারছে কিনা সেটা চেক করার জন্য এই বিএনপি টেস্টটা করতে হয়, ঠিক আছে? হার্ট ফেলের সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বিএনপি টেস্ট করতে হয়, ঠিক আছে? তো তাহলে বিএনপিটা হার্ট ফেলারের সাথে রিলেটেড, ঠিক আছে? তো তাহলে আমরা চলো দেখি এখন। তো এইবার করোনারি অ্যানজিওগ্রাম। করোনারি মানে কি? হার্ট রিলেটেড। এনজিও মানে হলো কি জানো? এনজিও মানে যদি না জানো ভাই, এই এনজিও হলো ওই ইউনূস সরকারের এনজিও না, ঠিক আছে? তো এই এনজিও মানে কি ভাই? এই এনজিও মানে হলো রক্তনালিকা। ওকে, এই এনজিও মানে হলো রক্তনালিকা। তো এখন এনজিওগ্রাম তো গ্রামের এনজিও ভাই, গ্রামের এনজিও চালাইতেছে খুব, গ্রামীণ ব্যাংক, না না না, ওইটা না। এনজিও মানে হলো রক্তনালিকা, গ্রাম দিয়ে বোঝাচ্ছে যে টেস্টটা, ঠিক আছে, পরীক্ষাটা। তো অ্যানজিওগ্রাম মানে কি তাহলে? করোনারি অ্যানজিওগ্রাম মানে কি? হার্টের রক্তনালীর পরীক্ষা করতেছে, হার্টের রক্তনালীর পরীক্ষা করতেছে। ওকে, সো এখন কথা হলো যে এই হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা দেখো। তাহলে যে বুঝে পড়বে তার কিন্তু মুখস্থ করা লাগবে না, আমি কিন্তু এটা দেখিও নাই, আমি আন্দাজে বলে দিলাম যে কি হার্টের রক্তনালীতে কোনো সমস্যা আছে কিনা চেক করার পরীক্ষা। দেখো হার্টের রক্তনালীতে কোনো সমস্যা আছে কিনা দেখবো। ডেন্টালে চলে আসছে একবার, এবারও চলে আসতে পারে। দেখে দেখো, এমআরআই। এমআরআই এর ফুল ফর্ম কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এটা কেমিস্ট্রিতেও পড়ো, সো এটা হার্টের পেশিগুলোর অবস্থা জানা যায়। ওকে, তো বাকিগুলো ওই যে ট্রপোনিন আই, এটা তোমাদের প্রি মেডিকেলের পরীক্ষাতে দেওয়া হয়েছিল, অনেকে হয়তো কনফিউজ হয়ে গেছিল যে ভাই কই, এই যে আমি বলছিলাম যে লাস্টের পয়েন্টটাতে আছে দেখো, ট্রপোনিন আয়ের মাধ্যমে হার্ট অ্যাটাক হয়েছে কিনা কনফার্ম হয়ে যায়। তো দেখো হার্ট অ্যাটাক নির্ণয়ে সাহায্য করতেছে তোমার ইসিজি, বাট কনফার্ম করতে হেল্প করতেছে, তাহলে নিশ্চিত শব্দটা থাকলে বলবা ট্রপোনিন আই, আর সাহায্য বা নির্ণয় যদি শব্দটা থাকে তাহলে বলবা ইসিজি। তো নিশ্চিত বললে বলবা ট্রপোনিন, নির্ণয় বললে বলবা ইসিজি। তো আশা করি পারবা। এবার হার্টের পেসমেকার। তোমার হার্ট হলো নষ্ট হয়ে গেছে বা হার্টে দুর্বল হয়ে গেছে, তাহলে তোমাদের একটু হার্টের পেসমেকার তো আমরা ওই যে প্রাকৃতিক পেসমেকার টেকার এগুলো তো পড়ছি তাই না? তোমাদেরকে তো পড়াইছি। তো ধরো এই যে হার্ট আমার, ঠিক আছে? হার্টের মধ্যে কি কি আছে? সংযোগী টিস্যু কি কি আছে? জাংশনাল টিস্যু যেগুলোকে আমরা বলি, এই জাংশনাল টিস্যু কয়টা আছে? ধরো আরেকটা আছে দাগ দিই। এই যে জাংশনাল টিস্যু আছে যেটা, এই জাংশনাল টিস্যু 4টা আছে তাই না? 4টা নামে ডাকি। এই জায়গায় একটা আছে, এটাকে আমরা ডাকি কি? সায়ানোঅ্যাট্রিয়াল নোড। এটাকে আমরা ডাকি কি? সায়ানোঅ্যাট্রিয়াল নোড। ওকে, আর এখানে একটা আছে যেটাকে ডাকি আমরা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এভিএন। এরপরে এখানে আর কি কি আছে? এখানে যেটা আছে সেটার নাম দিছি আমরা কি? এটার নাম দিছি বান্ডেল অফ হিল। বান্ডেল অফ হিল। ওকে, ভালো কথা। এরপরে বান্ডেল অফ হিল দুই দিকে ভাগ হয়ে যায়, তখন সেটাকে আমরা নাম দিছি কি? সেটাকে নাম দিছি আমরা পার্কিনজি ফাইবার। সেটাকে আমরা নাম দিছি পার্কিনজি ফাইবার। ওকে, সো এখন কথা হলো যে পার্কিনজি ফাইবার, এখন কথা হলো যে এই যে বান্ডেল অফ হিজ, এভিএন, পার্কিনজি ফাইবার, সো এই যে নামগুলো আছে আমার, এখন দেখো
এই নামগুলোর ভিতরে এটা এসএএনটা হলো প্রাকৃতিক পেসমেকার। তোমাদের মনে আছে কিনা, এসএএন হলো প্রাকৃতিক পেসমেকার বা হলো প্রথম যে পেসমেকার সেটা হলো এসএএন। তাহলে পেসমেকার মানে কি, যে হলো গতি নির্ণয় করে। পেস মানে গতি, পেস মানে দৌড়ানো, ঠিক আছে, মেকার মানে তৈরি করা। সো ধরো এই এসএএন যদি বলে যে আজকে থেকে আমি 100 বার বিট করব, আমাদের হার্ট নর্মালি বিট করে 75 বার, এসএএন যদি বলে যে 75 বার বিট করব, তাহলে বাকি সবাই ওর কথা মেনে নিবে। তো এখন ও হলো লিডার। তো এইবার তার মানে ও বাকি সবার গতি নির্ধারণ করে দিচ্ছে, যে গতি নির্ধারণ করে তাকে বলে পেসমেকার। ওকে, তো এখন কথা হলো এ যদি বলে আজকে থেকে 100 বার বিট করবো, তাহলে এরা সবাই 100 বার বিট করবে। এখন কথা হলো কোনো কারণে এসএন নষ্ট হয়ে গেছে। ভাই আমাদের হার্ট আস্তে আস্তে বয়সের সাথে সাথে নষ্ট হয়ে যেতেই পারে। সেটা নষ্ট হয়ে গেলে তখন কে কাজ করে জানো? এভিএন। তো এভিএন কে বলা হয় এই কারণে, ও নষ্ট হয়ে গেলে যেহেতু এ কাজ করে, এই জন্য এ হলো সুপার উত্তম। তো এ হলো সংরক্ষিত পেসমেকার। ভালো কথা। তো এখন সংরক্ষিত পেসমেকার কিন্তু তাও এর পাওয়ার অত বেশি না, এসে একটু দুর্বল। এ হলো 75 বার বিট করতে পারে না। এ কয়বার বিট করতে পারে ভাই? এ হলো 40 থেকে 60 বার মতো বিট করতে পারে, ঠিক আছে, এ হলো 40 থেকে 60 বার। তার মানে দেখো, এই তোমার যদি এসএন নষ্ট হয়ে যায়, তোমার হার্ট বিট করবে না আগের মতন, মানে বেঁচে থাকবা বাট তুমি অনেক দুর্বল হয়ে যাবে, নেতায় পড়বা, নর্মাল কাজ কামও করতে পারবে না, বিছানা থেকে উঠলেই খারাপ লাগবে। সো এইটা যেন না হয়, তখন মানুষজন আইডিয়া করলো কি, এসএন নষ্ট হয়ে গেছে, তাহলে এক বুদ্ধি করি, এখানে একটা মেশিন বসায় দিই, ঠিক আছে। এখানে একটা কাইন্ড অফ মেশিন বসায় দিল। সেই মেশিনটার থেকে একটা তার বের করে দেওয়া হলো, যে ভাই এসএন নষ্ট হয়ে গেছে, প্যারা নাই, চিল, আমি এটা একটা পেসমেকার, একটা যন্ত্র বসায় দিই। তখন এই যন্ত্রের নাম দেওয়া হলো কি, এ যেহেতু এখন, এবার এ সবাইকে কমান্ড দিল যে ভাই সবাই 75 বার বিট করো ঠিকঠাক মতো। তখন ওর কথা শুনে সবাই কাজ করলো। তার মানে এ এখন পেসমেকার হয়ে গেল। তো এই যন্ত্রের নাম হলো পেসমেকার। এবং এটা যেহেতু প্রাকৃতিক না, তো এটা হলো আর্টিফিশিয়াল পেসমেকার বা তোমার কৃত্রিম পেসমেকার, ঠিক আছে, আর্টিফিশিয়াল বা কৃত্রিম পেসমেকার এটা। ওকে, আর্টিফিশিয়াল বা কৃত্রিম পেসমেকার। তাহলে এই যন্ত্রের কাজ কি বুঝলাম। এখন এই যে একটা তার বের হয়েছে, এই তার 3টা তার বের হতে পারে সর্বোচ্চ, একটা তার, 2টা তার, 3টা তার। তো তার মানে এই জায়গায় কোনো তার লাগে না, মানে এই রুমটাতে কোনো তার লাগে না, ঠিক আছে, এই রুমটাতে কোনো তার লাগে না। তার হলো এইটাতে দরকার একটা তার হতে পারে, তারপরে 2টা তার এখানে আসতে পারে, 3 নাম্বার তার এখানে আসতে পারে, তো সর্বোচ্চ 3টা তার থাকতে পারে। ওকে, সো এই 3টা তার যারা আছে, এই তারগুলাকে কি নামে ডাকা হয়? তারগুলাকে নামে ডাকা হয় লিড ডাকা হয়, ঠিক আছে, তারগুলাকে লিড ডাকা হয়, ঠিক আছে, লিড নামে ডাকা হয়। ওকে, আর এটা হলো পেসমেকার। তাহলে কিন্তু আমাদের পেসমেকার পড়া শেষ। পেসমেকার কে আবিষ্কার করছে? এই যান্ত্রিক পেসমেকার, আর্টিফিশিয়াল পেসমেকার, এই যে এই দুজন লোক যে দেখতেছে, এরা হলো আবিষ্কার করছিল উইলিয়াম চার্ডাক আর উইলিয়াম গ্রেট বাচ। সো নাম মুখস্থ না থাকলে প্যারা নাই, চেষ্টা করে মুখস্থ করে, আর সাল তো দরকারই নাই, সাল তো ভুলেও দরকারই নাই। ওকে, সো গেল। এইটাতে অ্যারিদমিয়াতে হেল্প করে। ভাইয়া হোয়াট ইজ অ্যারিদমিয়া? অ্যারিদমিয়া, রিদম মানে কি দেখো তো ভাইয়া। রিদম মানে হলো কোনো কিছুর ছন্দ, ঠিক আছে। তো অ্যারিদম মানে কি? অ্যারিদম মানে হলো ছন্দ নষ্ট হয়ে গেছে, মানে নাই। সো যখন আমাদের হার্ট কেমন ভাবে বিট করে, এইভাবে, তাই না, 0.8 সেকেন্ড পর পর বিট করে, এইভাবে বিট করে। এখন মনে করো একজনের হার্ট এরকম হয়ে গেছে, এরকম করতেছে, আবার কিছুক্ষণ পরে অফ, আবার এরকম করতেছে, আবার কিছুক্ষণ পর অফ। তো তার মানে কি, ওর কি হার্টে রিদম আছে? নাই, রিদম নষ্ট হয়ে গেছে। তো অ্যারিদমিয়া যদি হয়, তার মানে কি, ওই এলাকার বস চলে গেছে, এসএন নষ্ট হয়ে গেছে। ভাই বস চলে গেছে মানে কি, কেউ মানে সবাই নিজের নিজের মতন বিট করতেছে, কেউ জোরে জোরে বিট করতেছে, কেউ আস্তে আস্তে বিট করতেছে, মানে পুরো জিনিসটা মানে কন্ট্রোল নাই। একটা রুমের থেকে ধরো টিচার বের হয়ে গেলে সবাই হাউকাউ হাউকাউ শুরু করে দেয় না, ব্যাপারটা এরকম। সো এইখানে তখন করে কি, যাদের অ্যারিদমিয়া হয়ে যায়, কোনো সবাই হাউকাউ করতেছে, এক একজন এক একভাবে বিট করতেছে, তখন যে তোমার ওই যান্ত্রিক পেসমেকার বসালে এটা ঠিক হয়ে যায়। ওকে, যান্ত্রিক পেসমেকার বসালে ঠিক হয়ে যায়। যান্ত্রিক পেসমেকারের তারগুলাকে ওই যে লিড বলতেছে, দেখো তারগুলাকে, তার থাকে কয়টা দেখো, 1 থেকে 3টা তার থাকতে পারে, এবং এই তারগুলাকে লিড বলতেছে। এরকম কয়টা? 3 রকমের তার হতে পারে, ঠিক আছে, 3 রকম তার, 3টা ঘরে গেল, এটা দেখাইলাম। আর সেন্সর থাকে, সেন্সর গুলাকে ইলেকট্রোড বলে। তো এই জিনিসটা জানলেই চলবে, আর এখানে তেমন কোনো কিছু নাই। এই যে দেখো, এক প্রকোষ্ঠ, মানে যে খালি, এই যে হার্টের ভিতরে আমি যে আঁকাইলাম, যে হার্টের মধ্যে যদি খালি এখানে আসে তাহলে সেটা হলো 1 প্রকোষ্ঠ, এই 2 জায়গায় আসলে এটাকে বলে 2 প্রকোষ্ঠ, আর এইখান সহ আসলে এটাকে বলে 3 প্রকোষ্ঠ। সো 1 প্রকোষ্ঠ, 2 প্রকোষ্ঠ। দেখো তার মানে এটা কি, ডান, ডান অ্যাট্রিয়ামে আসলে 1 প্রকোষ্ঠ, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলে আসলে 2 প্রকোষ্ঠ, আর ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলে গেলে সেটাকে বলে 3 প্রকোষ্ঠ। তো ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল, এই যে দেখো, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল এবং বাম ভেন্ট্রিকল, এই 3 জায়গায় গেলে সেটাকে বলে 3 প্রকোষ্ঠ। সো তাহলে দেখো, আমরা তাহলে এটা পেসমেকার সম্পর্কে যা যা জানার জেনে ফেললাম।
এখন পেসমেকার কিভাবে কাজ করে, ওর ভিতরে একটা হলো তোমার ব্যাটারি থাকে, ওই ব্যাটারি প্লাস হলো একটা কম্পিউটার থাকে, ওর ভিতরে ওইটুকুর মধ্যে ছোট্ট একটা কম্পিউটার থাকে। ওই কম্পিউটার তোমার দেখে যে ব্লাড প্রেশার বেড়ে গেলে হার্টের বিট কমায় দেয়, ব্লাড প্রেশার কমে গেলে হার্ট বিট বাড়ায় দেয়। ওটা এভাবেই মানে কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই টাইপের। ওকে, সো তাহলে ওইভাবে ওরা কাজ করে। এখন কথা হলো যে ব্যাটারি তো শেষ হয়ে যেতে পারে না ভাই। তো হ্যাঁ, ব্যাটারি শেষ হয়ে যেতে পারে, কিন্তু কথা হলো এইখানে একটা ব্যাটারি ইউজ করা হয়, স্পেশাল ব্যাটারি। সেই ব্যাটারির নাম কি, এটা এমসিকিউতে আসার মতন একটা প্রশ্ন। সেটা হলো লিথিয়াম ব্যাটারি বলে, ঠিক আছে, এটাকে লিথিয়াম ব্যাটারি বলে। আরেকটা জিনিস মানুষজন কনফিউজ করে ফেলে, কনফিউজ হয়ে যায়, সেটা হলো ভাবে যে আচ্ছা ভাই লিথিয়াম ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারি কি সেম কিনা। যারা কেমিস্ট্রিতে তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা পড়ছো তারা জানো যে লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি সেম না। তাহলে আমাদের হার্টে থাকে লিথিয়াম ব্যাটারি, নট লিথিয়াম আয়ন ব্যাটারি। সো তাহলে সবাই উত্তর করবা কি লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি যদি অপশনে থাকে ওটা দাগাবা না, দাগালে সাথে সাথে ভুল, সাথে সাথে নেগেটিভ মার্ক খেয়ে যাবা। এবং খুশির খবর হলো এই লিথিয়াম ব্যাটারি 5 থেকে 10 বছর পর্যন্ত চলতে পারে। সো তার মানে এমন না যে তোমার 2 দিন পর পর হার্ট খুলে বের করে ওর ভিতর থেকে ব্যাটারি চেঞ্জ করা লাগবে, বা ওই কম্পিউটার মোবাইলে যেভাবে আমরা চার্জ দিয়ে বসে থাকি ওইভাবে চার্জ দিয়ে বসে থাকা লাগবে হার্টের এখানে একটা চার্জার লাগায়, তাই না? এটা করতে হবে না, ভালো কথা। 5 থেকে 10 বছর পর পর ছোট্ট একটা কাট করে কেটে দেয়, ছোট্ট অল্প একটু এখানে কাটে, এখানে থাকে পেসমেকারটা, কেটে তারপরে ওখান থেকে হলো তোমার আবার ব্যাটারিটা চেঞ্জ করে দেয়। ওকে, সো তাহলে আমরা দেখলাম এই যে এর 7 থেকে 10 বছর, নতুন বইতে 7 থেকে 10 বছর দেয়, ঠিক আছে, 5 থেকে 10 না, 7 থেকে 10 বছর দিব। ওকে, 7 থেকে 10 বছর পর্যন্ত এটা থাকে। আচ্ছা, সো গেল। মেকানিক্যাল হার্ট জিনিসটা কি, একজনের হার্টের এসেন্স নষ্ট হয় নাই, পুরা হার্টই নষ্ট হয়ে গেছে। সো তখন ওরে পুরা রোবট হার্ট টাইপের বসায় দেয়, ঠিক আছে, মুভি টুভিতে আমরা যেরকম দেখি না, তো এরকম রোবট হার্ট বসায় দিলে সেটাকে বলে মেকানিক্যাল হার্ট। এটাই, আর কোনো কিছু নাই। এখানে হলো আর কি যে মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট বা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস, এর নামটা পড়লেই খালি চলবে। ওকে, আচ্ছা। সো বাংলাদেশে মেকানিক্যাল হার্ট প্রথম কবে করা হয়েছিল এটা সাধারণ জ্ঞান হিসেবেও পড়ে রাখতে পারো, কারণ রিসেন্ট টাইমে এই বছর সাধারণ জ্ঞানে দেখা গেছে যে মেডিকেল সেক্টর রিলেটেড অনেক সাধারণ জ্ঞান মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, ডেন্টাল ভর্তি পরীক্ষায়ও আসছে। যে যেরকম ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসলো যে ওই যে শহীদ মিলন, ঠিক আছে, উনি কবে মারা গেছিল এটার তারিখ জিজ্ঞেস করছে, তারপর জিজ্ঞেস করছে ঢাকা মেডিকেল এখন যেখানে অবস্থিত, এই ঢাকা মেডিকেল ভবনটা আগে কি ছিল, সচিবালয় ছিল। তারপরে আরেকটা কি যেন প্রশ্ন আসছে মেডিকেল সেক্টর রিলেটেড, এবং এটা ছিল ডেন্টাল ভর্তি পরীক্ষায়। আর মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল যে ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে। তো তাহলে দেখো এই যে মেডিকেল সেক্টর রিলেটেড প্রশ্ন কিন্তু এখন জিকে হিসেবে আসতেছে। ওকে, তো তাহলে এইটাও কিন্তু দেখো মেডিকেল রিলেটেড একটা প্রশ্ন, যে মেকানিক্যাল হার্ট প্রথম কবে প্রতিস্থাপিত হয়েছে, কে করছে, ডক্টর জাহাঙ্গীর কবির করছে, এবং এই মেকানিক্যাল হার্টের নাম কি, হার্টমেট। এই মেকানিক্যাল হার্টের নাম হলো হার্টমেট। ওকে, সেই জিনিসগুলো পড়বা। ওপেন হার্ট সার্জারি জিনিসটা কি, ওকে সেটা একটু শর্টে বলে দিই। আগের ক্লাসেও বলছিলাম ওপেন হার্ট সার্জারির ব্যাপারে। দেখো হার্টে কোনো রোগ হয়েছে, ঠিক আছে, হার্টে কোনো রোগ হয়েছে, আচ্ছা ওপেন হার্ট সার্জারি কি বোঝাবো, তারপর ওপেন হার্ট সার্জারির ভিতরে হৃদ ফুসফুস মেশিন বা হার্ট লাং মেশিন ইউজ করা হয়। সো এইটার ব্যাপারে পড়াবো, এবং এটার কয়েকটা সিস্টেম আছে, সেটা হলো কি অন পাম্প, এই যে তোমার অন পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি, সেটা বোঝাবো। সো দেখো তাহলে একজন লোকের কি হলো, একজন লোকের বুকের এখানে ধরলাম যে আচ্ছা একজন লোকের, এটা ধরলাম মাথা দিলাম, এই লোকটার বুকে হলো কোন একটা ব্যথা হয়েছে, প্রবলেম হয়েছে, ঠিক আছে। তো বুকের উপরে তো মাংস আছে, চামড়া আছে, হাড় আছে, তাই না, আর এখানে স্টারনাম, তাই মাঝখানে স্টারনাম আছে। সো তাহলে এটা ধরলাম স্টারনাম আর পরশুকাগুলো। এখন হয় কি এই লোকের ক্ষেত্রে হার্টে যদি আমি পুরোপুরি কি করি, হার্টে আমি হলো আগেকার দিন আর কি এটা করা হতো, যে হলো আমি এইখানকার হাড়গুলো কেটে ফেলতাম, প্রথমে আমি এইখানকার হাড়গুলো কেটে ফেলতাম, ঠিক আছে, এই স্টারনামটা কেটে ফেলতাম অর্ধেক। কেটে ফেললে তখন কি হয়, এই স্টারনামের নিচে কি আছে, হার্ট আছে না, এই জায়গাটায় হার্ট আছে না। সো তাহলে আমার এই হাড়গুলো যদি সরায় ফেলে তাহলে সহজেই হার্ট পেয়ে যাবে। তো হার্টে তখন তারপরে এরকম কাটাকুটি করে অপারেশন করে, তো তাহলে কি হার্টটা ওপেন করে নিল। এই যে হার্টটা ওপেন করে নিল এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। ভালো কথা। এখন এই যে ওপেন হার্ট সার্জারিতে তাহলে হাড় কাটা লাগতো এবং বেশ বড় একটা অপারেশন হতো, অনেক সময় লাগতো, প্লাস এই সময় একটা ঝামেলা হতো। তুমি দুইটা অপশন আছে তোমার হাতে, কি দুইটা অপশন আছে ভাইয়া, দেখো যে একটা হলো তোমার হার্ট কি অলওয়েজ বিট করে, তাই না, হার্ট তো অলওয়েজ বিট করে। তো হার্ট বিট করলে ধরো হার্ট এরকম টুকটুক টুকটুক করতেছে, এখন তুমি এর উপর যদি কাটতে যাও, কাটতে গেছো এই জায়গায় টুকটুক করছে, পাশে কেটে ফেলছে একটু, এই ছোট একটু পাশে কেটে ফেললেই কিন্তু মানুষ মারা যেতে পারে, তাই না? তো এখন তাহলে সার্জনদের হাতে দুইটা অপশন আছে, যে হার্টের বিট অন করে, সার্জারি করতে পারে, যে বিট আছে ঠিক আছে, সার্জন অনেক ভালো,
অনেক এক্সপিরিয়েন্স ডাক্তার, সে হলো অন হার্ট অন বিট করতে পারে, ঠিক আছে। আর আরেকজন সার্জন যে হলো একটু ভয় পাচ্ছে যে আচ্ছা হার্ট হলো বিট করলে সমস্যা, হার্ট বিট অফ করে ফেলবো, তাহলে অন বিট সার্জারি করতে পারে, অফ বিট সার্জারি মানে অফ বিট বিটিং হার্ট সার্জারি করতে পারে, নন বিটিং হার্ট সার্জারি করতে পারে, তাহলে বিট অফ করতে অন করতে রাখতে পারে, অফও রাখতে পারে। এখন কথা হলো যে ভাই হার্ট যদি অফ করে ফেলে মানুষ তো মরে যাবে, আপনি তো প্রথমেই বলছেন যে হার্ট যদি অফ হয়ে যায় মানুষ মরে যাবে। তো তখন করলো কি, একটা মেশিন দেওয়া হয় অপারেশনের সময়, একটা মেশিন দেওয়া হয় যেটা হার্টের মতন আর ফুসফুসের মতন কাজ করে। তো ওই মেশিনটাকে বলা হয় হার্ট লাং মেশিন, বাংলা করলে দাঁড়ায় কি, হার্টের বাংলা হলো হৃদ আর লাংসের বাংলা হলো ফুসফুস। তো একটা মেশিন এইখানে কানেক্ট করে দেয়, আমাদের বডিতে কানেক্ট করে দেয়। তো আমাদের বডিতে কানেক্ট করে দিলে দেখো আমার একজন ডাক্তার খুব এক্সপেরিয়েন্স, সে হলো হার্ট বিট অবস্থায় কাটাকুটি করতে পারে, তো তার ক্ষেত্রে কি মেশিন অন রাখা লাগবে? দেখো তাহলে তোমরা মনে রাখবা যে হার্ট যদি অন থাকে, ঠিক আছে, মনে রাখবা হার্ট যদি অন থাকে, হার্ট আর মেশিন, ঠিক আছে, ধরলাম ওই পাশেরটা দিই মেশিন, ওকে, এই পাশেরটা দিই হলো মেশিন, ওকে, মেশিন। তো মনে রাখবা যে হার্ট যদি অন রেখে অপারেশন করতে পারে ডাক্তার, হার্ট যদি অন রাখে তাহলে মেশিন অফ রাখলেও সমস্যা নেই, মেশিন অফ থাকবে, মেশিন দেওয়া লাগে না ওর। আর যদি হলো হার্ট হলো অফ করে ফেলে যে আচ্ছা আমি ভয় পাচ্ছি, হার্ট যদি বিট করে তাহলে সমস্যা, আমি হয়তো অত ভালো ডাক্তার না, তাহলে তখন মেশিন অন করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা সহজে মনে রাখবা, মেশিন অফ থাকলে হার্ট অন রাখতে হবে, হার্ট অফ থাকলে মেশিন অন করে ফেলতে হবে, ওকে। সো তাহলে দেখো এইটাকে বলে কি, এই সার্জারিটার নাম কি দেওয়া হলো? এই সার্জারিটার নাম দেওয়া হলো, যেহেতু হার্ট অন থাকে, এই সার্জারিটার নাম হলো বিটিং হার্ট সার্জারি, মানে কি হার্ট বিট করতে থাকে, এটাকে বলে বিটিং হার্ট সার্জারি, ওকে। তোমাদের বইতে এগুলো দেখে তোমরা কনফিউজ হয়ে যাও, এই জন্য এত সময় নিয়ে এটা বুঝাইলাম। আর এটাকে বলে নন বিটিং হার্ট সার্জারি, নন বিটিং হার্ট সার্জারি, ওকে, নন বিটিং হার্ট সার্জারি। আবার আরেকটা নামেও ডাকা হয়, দেখো বিটিং হার্ট সার্জারিকে কি আমি বলতে পারি না অফ পাম্প সার্জারি, কারণ হার্ট বিট করতেছে মানে কি পাম্প অফ আছে, মেশিনটা অফ আছে। আর এইটাকে কি বলতে পারি, নন বিটিং হার্ট সার্জারিকে অন পাম্প সার্জারি বলতে পারি। সো আশা করি কারো যদি মানে, এখন তো তোমাদের রেকর্ড দিচ্ছি, সো আমি বুঝতেছি না যে ভাই আরেকবার বোঝান বা সামথিং, এগুলো আবদার তো রাখতে পারতেছি না। তাহলে তুমি করবা কি, এইটা আবার একটু রিওয়াইন্ড করে, তাহলে দেখবা যদি তুমি অন পাম্প, অফ পাম্প, বিটিং হার্ট, নন বিটিং হার্ট সার্জারি না বুঝে থাকো, কারণ আরেকবার একটু আরো দরকার হলে 0.5x বা কমায় দেখো, ঠিক আছে। আস্তে ধীরে দেখো যে কখন হার্ট অফ থাকবে, কখন হার্ট অন থাকবে, কখন মেশিন অফ থাকবে, কখন মেশিন অন থাকবে, ওকে। সো গেল। এইবার তাহলে আমরা দেখি বাইপাস সার্জারি। ভাই বাইপাস মানে কি? বাইপাস মানে ধরো এইটা হলো একটা রাস্তা, ঠিক আছে, এটা একটা রাস্তা, এই রাস্তার এখানে মাঝখানে গাড়ি টাড়ি দিয়ে প্রচুর জ্যাম হয়েছে, এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলছে, সো সব গাড়ি মিলে এখানে একটা পুরা বিশাল একটা জ্যাম হয়ে আছে, ঠিক আছে। তো এখন করলো কি, মানুষজন পাশ থেকে একটা রাস্তা কেটে বানায় দেওয়া হলো, আর একটা রাস্তা কেটে মানে সাইড দিয়ে একটা রাস্তা খুলে দেওয়া হলো। তো এই যে সাইড দিয়ে একটা রাস্তা খুলে দেওয়া হলো, এটারে বলে কি বাইপাস করা, ঠিক আছে, বাইপাস রাস্তা, ঠিক আছে, এটারে বলে বাইপাস করে ফেলা। মানে বাইপাস করা মানে কি, কাইন্ড অফ অ্যাভয়েড করা, ঠিক আছে, অ্যাভয়েড করা, যে যে রাস্তায় সমস্যা আছে, যেহেতু আমি যেতে পারছি না এদিকে, তাহলে এই দিক থেকে চলে যাবো, ওকে। সো তাহলে ধরো এই সেম জিনিসটা চিন্তা করো, হার্টের কোনো একটা ধমনীতে ব্লক হয়েছে, রক্ত জমাট বেঁধে গেছে, রক্ত যেতে পারছে না বা চর্বি জমাট বেঁধে গেছে, তখন আমি যদি পাশ দিয়ে একটা রাস্তা তৈরি করে দিই, তাহলে তখন সেটাকে বলা হয় বাইপাস সার্জারি করা। বাইপাস সার্জারি করা, তুমি বলতে পারো যে ভাই হার্টের একটা ধমনী ব্লক হয়ে গেছে, আমি আরেকটা ধমনী বানাবো কই থেকে, আরেকজনের বডি থেকে আনবো? না, ইউজুয়ালি করা হয় কি, আমাদের পায়ের যে শিরাগুলো থাকে ওগুলো বড় থাকে, তো ওইটা মানে জাস্ট এখানে লাগায় দেয়। তো এখন এতে তুমি বলতে পারো যে ভাই শিরা দিয়ে কেমনে কাজ হয়? আসলে দিন শেষে ওরে ইনস্ট্যান্টলি বাঁচানো আমার দায়িত্ব, তাই না? তো ওরে আমি ইনস্ট্যান্টলি বাঁচায় ফেলি, তবে হ্যাঁ অবশ্যই দুর্বল হয়ে যায় মানুষটা, ঠিক আছে, আগের মতন তোমার ধরো হার্ট ভালো, আরেকজনের হার্টে বাইপাস সার্জারি করছে, দুইজনের হার্ট কি সেম হবে? হবে না, তাহলে ইনস্ট্যান্টলি বাঁচানো হচ্ছে। সো মনে রাখবা পায়ের শিরা, বুকের কিছু শিরা টিরা যেগুলো কাজে আসে না আর কি, সেগুলো ইউজ করে এরকম একটা আলাদা বাইপাস রাস্তা তৈরি করে দেয়, ঠিক আছে, আলাদা একটা রাস্তা তৈরি করে দেওয়াকে বলে বাইপাস করা, ঠিক আছে। সো আলাদা একটা রাস্তা তৈরি করে দেয়, তাহলে সেটাকে আমরা বাইপাস সার্জারি বলতেছি। তাহলে আমরা এই যে দেখো, এই যে পায়ের ছবি দেওয়া আছে, যে পায়ের একটা শিরা এনে, এই যে একটা, এই জায়গায় দেখো এটা কি হয়েছে, রাস্তা আটকায় গেছে, তখন পায়ের একটা শিরা এনে একটা নতুন রাস্তা বানায় দিছে, দেখছো। সো বাইপাস সার্জারি। সো আর্টারিওস্ক্লেরোসিস কি বুঝছো? অ্যাথেরোস্ক্লেরোসিস পড়াইছে, আর্টারিওস্ক্লেরোসিস সেম জিনিসই। আর্টারিতে যদি পাথর হয়ে যায়, ভাই পাথর মানে কি? ভাই রক্ত জমাট বেঁধে গেছে, পাথর মানে রক্ত মানে অন্য কিছু না, ওকে। রক্ত পাথর তো আর আমরা খাইতেছি না যে পাথর এখানে যে জমা হবে, ঠিক আছে। অ্যাথেরোমা কি ভাই? অ্যাথেরোমা মানে চর্বি। তো চর্বি জমে জমে প্লাক হয়ে গেছে, মানে কি চর্বি জমে জমে এরকম উঁচু হয়ে গেছে, ওকে। সো তাহলে এটাকে আমরা অ্যাথেরোমাটাস প্লাক বলতেছি। সবগুলোর কাহিনী অক্সিজেনের অভাব হবে, সব জায়গায় অক্সিজেনের অভাব হবে, সবগুলোতে
অক্সিজেনের অভাব হবে। ওকে, সো তাহলে আমরা এগুলো দেখলাম। এই যে যদি 90 মানে একেবারে ধরো একজন মানুষের দুই রকম মানুষ আছে, ঠিক আছে, একজনের 50% ব্লক হয়েছে, দেখো রাস্তা 50% ব্লক, তাহলে এই 50% ব্লক হলে এই মানুষটা বলে, এটারে বলে কি জানো, এইটাকে বলে সুস্থিত অ্যানজাইনা। সুস্থিত অ্যানজাইনা, ওকে, এটাকে বলে সুস্থিত অ্যানজাইনা। আর অন্যদিকে আরেকজন মানুষ যার নাকি হলো হার্টে পুরো 99% ব্লক হয়ে গেছে, মানে ধরো এই কোনো মতে বেঁচে আছে, ঠিক আছে, কেমনে বেঁচে আছে উপরওয়ালাই জানে, ঠিক আছে, ও নিজেও জানে না যে কেমনে বেঁচে আছে, ঠিক আছে, এ যে কোনো সময় মারা যেতে পারে। এইটারে বলে অস্থির অ্যানজাইনা, ঠিক আছে, এটারে বলে অস্থির অ্যানজাইনা, মানে যে কোনো সময় আর কি, এর কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে দেখো 50% ব্লক হলে ওকে, ঠিক আছে, অপারেশন করবে, একটু সময় দেবে। আর এটা হলে মানে মনে করো যে আচ্ছা ঠিক আছে, বেঁচে থাকাই একটা আশ্চর্যজনক ব্যাপার। ওকে, এই যে দেখো কোথা থেকে কাটে, ওই শিরাগুলো কেটে নেয় বুক থেকে, হাত থেকে, পা থেকে, তলপেট থেকে, বিভিন্ন জায়গার থেকে ওই শিরা বা ধমনী কেটে হার্টে এনে বসায় দেয়, ওটারে বাইপাস সার্জারি বলে। এটা করতে 3 থেকে 5 ঘন্টা মতন লাগে, ঠিক আছে। সো গেল। এরপরে বিধিনিষেধ পড়বা, ভাই বিধিনিষেধ নরমাল, ধূমপান করতে নিষেধ করবে, অ্যালকোহল খেতে নিষেধ করবে, কোলেস্টেরল জাতীয় খাবার খেতে নিষেধ করবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে বলবে। ওকে, তো লাস্টলি এখানে হলো অ্যানজিওপ্লাস্টি। ভাই একটু আগে পড়াইলাম ভাইয়া অ্যানজিও মানে কি, ভাই অ্যানজিও মানে ওই যে এনজিও না, ঠিক আছে, অ্যানজিও মানে হলো শিরা বা ধমনী, সরি নালিকা, রক্তনালিকা, ঠিক আছে, শিরা ধমনীরা তো একসাথে রক্তনালিকা বলে। সো অ্যানজিও মানে হলো রক্তনালিকা। প্লাস্টি মানে কি, প্লাস্টি মানে হলো ঠিক করা, প্লাস্টি মানে ঠিক করা। সো তাহলে দেখো, রক্ত মানে ধমনী, শিরা এগুলোতে বা রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেছে, কোনো কারণে কোনো প্রবলেম হয়েছে, সেটা যদি ঠিক করে আগের মতন অবস্থায় নিয়ে আসা হয় সেটাকে বলা হয় অ্যানজিওপ্লাস্টি। এই যে দেখো, প্লাস্টি মানে পুনর্নির্মাণ, সো ঠিক করার পুনর্নির্মাণ করাতে একই, অ্যানজিও মানে রক্তবাহিকা। সো অ্যানজিওপ্লাস্টি এটা কে করছিল, ডাক্তারটার নাম মনে রাখতে পারো, ডাক্তার অ্যান্ড্রেস গ্রানজিগ এই প্রথম এই পদ্ধতিটা প্রয়োগ করেছিল। অ্যানজিওপ্লাস্টি কয় প্রকার আছে ভাই, অ্যানজিওপ্লাস্টি 4 প্রকার আছে। এখন তাহলে আমরা এই 4 প্রকার অ্যানজিওপ্লাস্টি দেখে ফেলবো। দেখো কি কি 4 প্রকার আছে, বেলুন, লেজার, করোনারি অ্যাথেরেক্টমি। আমি বুঝাবো, প্রত্যেকটাই বুঝাবো, নামটা দেখতেছি, ঠিক আছে, বেলুন, লেজার, করোনারি অ্যাথেরেক্টমি। আর তারপরে লাস্টলি আরেকটা আছে করোনারি স্টেন্টিং। সো এখন তাহলে ভাইয়া বুঝান 4টা জিনিস, ঠিক আছে, আপনি কি কি বললেন, বেলুন বললেন ভাইয়া, ওকে, বেলুন কি বুঝান, তারপরে লেজার কি বুঝান, তারপরে করোনারি অ্যাথেরেক্টমি কি বোঝান, ঠিক আছে, অ্যাথেরেক্টমি কি বোঝান ভাইয়া, এবং তারপরে স্টেন্টিং বোঝান, ঠিক আছে, স্টেন্টিং বোঝান। তো এই 4টা জিনিস বোঝায় দেন, করোনারি স্টেন্টিং, করোনারি অ্যাথেরেক্টমি। ওকে, আচ্ছা। তো এখন তাহলে দেখো, একজন মানুষের ক্ষেত্রে ধরলাম যে ধমনী ব্লক হয়ে গেছে, প্রত্যেকের ক্ষেত্রেই সেম প্রবলেম, ঠিক আছে, তো ধমনী ব্লক হয়ে গেছে, তো সব জায়গায় একটা করে ধমনী আঁকায় দিই, ঠিক আছে, সব জায়গায় একটা করে ধমনী আঁকায় দিই। ওকে, তো ধমনী ব্লক হয়ে গেছে, ধমনী কি দিয়ে ব্লক হয়েছে, চর্বি দিয়ে ব্লক হয়েছে। ওকে, ভালো কথা, ধরলাম চর্বি দিয়ে ব্লক হয়ে গেছে, ওকে, চর্বি দিয়ে এরকম ব্লক হয়ে গেছে। ওকে, ভালো কথা। সো এখন করতে হবে কি, বেলুন অ্যানজিওপ্লাস্টিতে করে কি, এই জায়গা বরাবর, ঠিক আছে, এইখানে একটা পাইপ ঢুকায়, ঠিক আছে, কোথা থেকে পাইপটা ঢুকে, পাইপটা ঢুকে হাতের এইখানে একটা ছোট্ট কাটে, ঠিক আছে, হাতের এখানে ছোট্ট করে একটা কাটে। সো হাতের এই জায়গায় যে কাটলো, এখানে একটা ধমনী থাকে, এইখান দিয়ে একটা নল ঢুকায়। নল ঢুকালে সেই নলটা দিন শেষে কোথায় আসবে ঘুরে, দেখো তো, হার্টে চলে আসতো না, সেই নলটা হার্টে চলে আসে। তো ওই যে নলটা ঢুকালো, ওই নলটা একটা বেলুনের পাম্পের মতন, ওর নলের মাথায় একটা বেলুন থাকে, তো দেখো এই নলের মাথায় একটা বেলুন থাকে। তো ভাই বেলুন ফুলায় কি করবে ভাই, এইদিকে মরে যাচ্ছে মানুষ, বেলুন ফুলায় কি হবে, দেখো একটা বেলুন ফুলালো, বেলুন কেমন থাকে, বেলুনটা এরকম চুপসানো থাকে, তাই না, তো যখন আমি এদিক থেকে বাতাস দিব তখন বেলুনটা কি হবে, বেলুনটা হলো তখন ফুলে যাবে, তাই না, তখন দেখো বেলুনটা ফুলে যাবে। তো বেলুনটা যখন ফুলে যাবে তখন দেখো বেলুনটা কি হবে, এরকম করে ফুলে গেল। ওকে, বেলুনটা ফুলে গেলে কি, এই চর্বিগুলোর উপরে চাপ দিল না, দেখো তাহলে কাইন্ড অফ বেলুনটা ফুলে গেলে কি হচ্ছে, চর্বিগুলোর উপরে চাপ দিল। সো বেলুনটা যখন ফুলে গেল তখন চর্বিগুলোকে চাপ দিয়ে রাস্তাটা দেখো ক্লিয়ার করে ফেললো, যে রাস্তা বন্ধ হয়ে গেছিল, বেলুন ওই রাস্তাটা আবার ফুলাই দিল। তাহলে একটা হলো বেলুন অ্যানজিওপ্লাস্টি করতে পারি। এরপরে কি করতে পারি ভাইয়া, এরপরে দেখো লেজার অ্যানজিওপ্লাস্টি করতে পারি। যে তোমার মনে হলো যে ভাই বেলুন ফোলানো তো ছোট বাচ্চাদের খেলা, আপনি একটু বড়দেরটা দেখেন, ঠিক আছে, আমরা তো এখন ছোট বাচ্চা নাই। সো ধরো এরকম রাস্তা ব্লক হয়ে গেছে, তো তুমি তখন বললা যে ভাই আমারে লেজার অ্যানজিওপ্লাস্টি দেখান। তো ধরো এরকম যে একটা মেশিন পাঠানো হয়, এই মেশিনের মাথায় লেজার পাঠানো হয়, লেজার গান পাঠানো হয়। তো তখন করে কি, লেজার তো অনেক গরম থাকে, ঠিক আছে, তো এই লেজার যে ধরো এরকম লেজার বের হয়, এই লেজার গুলো বের হয়ে এগুলোকে গলায় দেয়, চর্বিগুলোকে গলায় দেয় বা কেটে ফেলে, ঠিক আছে, চর্বিগুলোকে গলায় দেয়। তো যদি চর্বিগুলো গলে যায় তাহলে দেখো যে এই চর্বিগুলো যখন গলে গেল তখন আমার রাস্তা পুরাটা আবার কি ক্লিন হয়ে গেল না, তো দেখো রাস্তা পুরাটা আবার ক্লিন হয়ে গেল, তার মানে কি দিয়ে রাস্তা ক্লিন হলো, লেজার দিয়ে ক্লিন হলো। তো এটাকে বলা হয় লেজার অ্যানজিওপ্লাস্টি। আবার ঠিক আছে ভাই, এটাও ভালো লাগলো না, আপনি আরেকটা
আরেকটা দেখান। তাহলে দেখি আরেকটা দেখাই, সেটা হলো ধরো চর্বি জমে গেছে, তখন কি হলো, আমি হলো ওই মেশিনটা, সেম মেশিনটা পাঠাইলাম, ঠিক আছে, ওই হাতের ধমনী দিয়ে সেম মেশিনটা পাঠাইলাম। এখন এই মেশিনের মাথায় কি লাগাই দিছি, এই মেশিনের মাথায় একটা চাকু লাগাই দিছি, ঠিক আছে, একটা চাকু ধর একটা ছুরি লাগাই দিছি। করলাম কি, ওই ছুরি দিয়ে আমি প্রত্যেকটা খুঁচায় খুঁচায় কেটে ফেললাম, ধরো এটা এখান থেকে একটা কাট দিলাম, এখান থেকে কেটে ফেললাম, এখান থেকে একবার কেটে ফেললাম, খুচাখুচি করে কেটে ফেললাম। ওকে, তো যখন কেটে ফেললে কি চর্বিগুলো চলে গেল না, চর্বিগুলো চলে গেল। সেই যে চর্বিগুলো চলে গেল, কেটে ফেললাম, কোনো কিছু কেটে ফেলাকে একটমি বলে, ঠিক আছে, একটমি বলে। তো একটমি মানে কেটে ফেলা, একটমি মানে কেটে ফেলা। তো তাহলে আমরা হলো চর্বিটাকে কেটে ফেললাম। ওকে, সো অ্যাথেরো মানে চর্বি ছিল, একটমি মানে কেটে ফেলা, সো কেটে ফেললাম। ওকে, সো ভাইয়া ভালো কথা। তো আরেকটা জিনিস কি, যে তোমরা এখন বুঝতে পারো যে আচ্ছা বেলুন যে ফুলাইছিলাম, বেলুন ফুলানোর পরে বেলুনটা তো আমি বের করে আনবো, তারপরেই না রক্ত যাবে, না বেলুন থাকলে কেমনে রক্ত যাবে। আচ্ছা বেলুন যেই মোমেন্টে বের করে আনবো, ওই মোমেন্টে তো আবার চুপসে যাবে। তো তখন করলো কি, ডাক্তাররা বুদ্ধি বের করলো, তাই তো, যে বেলুন আমি দিলাম, ভালো কথা। বেলুন দেওয়ার পরে কি হলো, ধরো আমি এই জায়গায় সেম ভাবে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টির কথা চিন্তা করো, যে আমি বেলুন দিলাম একটা, ঠিক আছে, বেলুন ফুলাইলাম। তো বেলুনটা ফুলানোর ফলে চর্বিগুলো চেপে গেল, চর্বিগুলো মনে করো এগুলো চলে গেছে, ঠিক আছে, চর্বিগুলো মনে করো সরে গেছে। তো এখন আমি যখন আবার বেলুনটা বের করে ফেলবো, তখন কি হবে, বেলুনটা যেই বের করে ফেলবো, আবার তো চর্বিগুলো যে আগের যা ছিল তাই হয়ে যাবে, চর্বিগুলো তো আগে যেরকম ছিল এরকমই হয়ে যাবে। আমার লাভ কি হলো, এত কষ্ট করে হাত কেটে এখানে ঢুকায়। তো তখন মানুষজন করলো কি, ডাক্তার তখন চিন্তা করলো যে আচ্ছা বেলুনের চারপাশে যদি আমি একটা বেড়া দিয়ে দিই, ঠিক আছে, একটা যদি আমি একটা কোনো লোহার কিছু দিয়ে দিই গোল মতন, তাহলে তো ওরা চেপে সরায় রাখবে। তো তাহলে ডাক্তাররা বুদ্ধিমতো করলো কি, এই একটা বেলুন যে পাঠালো, এই বেলুনের চারপাশে একটা রিং ছিল, বেলুনের চারপাশে একটা রিং ছিল। তো এইবার দেখো, তোমরা শুনছো না হার্টে রিং পরায়, হার্টে রিং পরানো হলো আসলে করোনারি স্টেন্টিং, মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় করোনারি স্টেন্টিং। সো তখন করে কি, বেলুন ফুলালে এটাও ফুলে যায়। সো ধরো বেলুন ফুলাই দিল, এটাও ফুলে গেল, তখন কি হবে, চর্বিগুলো দুই সাইডে সরে যাবে, চর্বিগুলো দুই সাইডে সরে যাবে। আর এই যে হার্টের রিংটা, এটা দেখো চর্বি এর নিচে চাপা পড়ে থাকবে, চর্বি এর নিচে চাপা পড়ে থাকবে, আর রিংটা কাইন্ড অফ এরকম থেকে যাবে, ঠিক আছে, হার্টের মধ্যে রিংটা এরকম থেকে যাবে। আর রিং তো ফাঁকা, রিং মানে কি, রিং এর মাঝখানে তো ফাঁকা, তাহলে কি ভিতর থেকে খুব সহজেই হলো আমার কিগুলো, রক্তগুলো পাস করতে পারবে। সো এরপরে রক্তগুলো ঠিকঠাক মতো পাস করতে পারবে। চর্বি কোথায় আছে, চর্বি ভাই রিং এর নিচে চাপা পড়ে আছে, চর্বি হলো, সরি চর্বি তো হলুদ কালার দিয়ে দেখাবো, চর্বি হলো রিং এর নিচে চাপা পড়ে আছে। সো দেখো তাহলে একটা ভালো জিনিস হয়ে গেল, এটারে আমরা বলতেছি কি স্টেন্টিং। তো এই হার্টে রিং পরানোরে বলা হয় করোনারি স্টেন্টিং। সো দেখো আমরা তাহলে হার্টের সব কিছু শিখে গেলাম, এই যে দেখো রিং পরাচ্ছে, এটারে বলতেছি আমরা কি, করোনারি স্টেন্টিং বলতেছি। ওকে, সো তাহলে আশা করি বুঝছো। এই তো একই কথা, এটা বুঝিয়ে দিছি, 30 মিনিট মতন সময় লাগে। অ্যাঞ্জিওপ্লাস্টির উপকারিতা কি, সুস্থ হতে দেখো, এটা সব থেকে ভালো উপকারিতা, এটা হলো বেশিক্ষণ লাগে না, 1 মাসের মধ্যেই মানুষ সুস্থ হয়ে যাবে, আগের মতন নর্মাল হয়ে যাবে। ওকে, সো গেল। তবে প্রবলেম আছে, প্রবলেম হলো কি, ধরো এই অপারেশন করতে গিয়ে, স্ট্যান্ডিং করতে যে 100 জনে 2 জন মানুষ মারা যেতে পারে। ডাক্তারের হিসেবে এটা খুবই ভালো সাকসেস রেট, যে ঠিক আছে ভাই, 100 জনের অপারেশন করতে গেছে মাত্র 2 জন মারা যাচ্ছে, তো তাহলে অনেক ভালো সাকসেস রেট এটা। ওকে, তাও 2% মানুষ মারা যেতে পারে, ঠিক আছে। তো এখন এরপরে তোমাদের এখানে যে এমসিকিউ আছে, এটা পরীক্ষায় আসার মতন একটা এমসিকিউ দেখে নিও, যে হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলাকে পেসমেকার বলে, মাত্রই পড়ালাম, সায়ানাট্রিয়াল নোড, এসএনএর হলো পেসমেকার বলা হয়, প্রাকৃতিক পেসমেকার। ওকে, সো কোন কৃত্রিম পেসমেকারে কোন যন্ত্র ইউজ করা হয়, দেখো সবাই ভুল করবে কি, প্রথমে এটা দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন, এটা তো হবে না, সবাই জানে। প্রথমেই লিথিয়াম দেখে গণহারে গণহারে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট ব্যাপার করে না, ভালো স্টুডেন্টরাই আরো সবার আগে এটা ভুল করবে। সবার আগে এটা বৃত্ত ভরাট করো ভাই, বৃত্ত ভরাট করো, এবং সাথে সাথে 1.25 কাটা, তুমি যত ভালো স্টুডেন্টই হও ভাই। আয়ন, লিথিয়াম আয়ন ব্যাটারি না ভাই, 4টা অপশন পড়ো ভাই। তোমরা যারা মেডিকেলে আসো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, 4টা অপশন পড়ে উত্তর করবা ভাই, এই যে উত্তর এইটা, এটা উত্তর না, এটা উত্তর না, ঠিক আছে। লিথিয়াম আয়ন ব্যাটারি দেখে যেই দাগাবা, সাথে সাথে তুমি স্যারের ফাঁদে পড়ে গেছো, ঠিক আছে, স্যার রাতে এরকম ফাঁদ দিবেই। ওকে, লিথিয়াম ব্যাটারি হবে উত্তর। ওকে, সো হার্ট লাং মেশিন কোন কাজে ব্যবহৃত হয়, মাত্র পড়াইলাম, পুরা বুক ওপেন করে ফেলছে, তখন হার্ট লাং মেশিন ইউজ করা হয়। তার মানে দেখো কোথায়, এইখানে পেসমেকারেও না, রক্তচাপ নিয়ন্ত্রণ না, বাইপাস সার্জারিতে আর কি ইউজ করা যেতে পারে, ঠিক আছে, বাইপাস সার্জারিতে ইউজ করা যেতে পারে, ঠিক আছে, বাইপাস সার্জারি পুরো বুক ওপেন করে তারপরে করে, ওপেন হার্ট সার্জারিতে বাইপাস সার্জারিও করা হয়। ওকে, ধন্যবাদ সবাইকে, তোমাদের এই রোগের পার্টটাই বাকি ছিল। আশা করি রোগের হলে এরপরে যদি কোনো সমস্যা হয় ভাই, এখান থেকে যদি একটা এমসিকিউ ভুল করো, তাহলে তোমাদের ধরে ধরে মাইক দিতে হবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।